ওকে, শ্রিঙ্কেজ অফ কংক্রিট মিনস কোনো একটা স্ট্রাকচার যদি আমার কি হয়, ফ্রি টু যদি কন্ট্রাকশন হয়, কন্ট্রাক্ট হয়, ঠিক আছে, এটা শ্রিঙ্কেজের প্রপার্টি। কংক্রিটের মধ্যে আমার থাকে সিমেন্ট, আর সিমেন্টে থাকে শ্রিঙ্কেজ প্রপার্টি। সিমেন্ট কি হয়, শ্রিঙ্ক করে যায়। দ্যাটস ওয়াই কংক্রিটের মধ্যে যেহেতু সিমেন্ট থাকছে, তাহলে কংক্রিট আমার করবে শ্রিঙ্ক হবে। ক্লিয়ার? তাহলে অ্যাজ পার আইএস 456 কি বলেছে, যে শ্রিঙ্কেজ স্ট্রেন হবে কত, 0.0003, 3 এটা কি আমরা এরকম করে বলতে পারবো 0.03%, অথবা এটা বলতে পারবো 3 × -4। এই তিনটে এরকম করে তিনটে ফর্মে কিন্তু কোশ্চেন চলে আসছে, কিন্তু অপশনে দিয়েছে কনফিউজ করার জন্য, মাইন্ড ইট। ক্লিয়ার? তাহলে শ্রিঙ্কেজ কার জন্য হচ্ছে, কংক্রিটের কার জন্য হচ্ছে, সিমেন্টের জন্য হচ্ছে। আচ্ছা, সিমেন্ট শ্রিঙ্কেজ প্রপার্টি আছে, আমরা যখন সিমেন্ট পড়তাম বলে সিমেন্টের শ্রিঙ্কেজ প্রপার্টি আছে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই কংক্রিটও শ্রিঙ্কেজ আসবে। ভেরি গুড। জেনারেলি হাফ অফ দ্য টোটাল শ্রিঙ্কেজ স্ট্রেন, যে টোটাল বললাম কত, 0.003%, 0.003, 3 তার টোটাল হাফ, মানে টোটালের হাফ কিন্তু প্রথম 1 মাসে চলে আসবে। শ্রিঙ্কেজ প্রথমে কিন্তু উইদিন 1 মান্থে কিন্তু চলে আসবে আমার কত, 0.003, 3 দেন বাকি যেটা রইলো সেটা আমার আসবে উইদিন 6 মান্থ, 6 মাস ধরে হবে। কিন্তু 10 বছর পরে কিন্তু হচ্ছে না, শ্রিঙ্কেজটা কিন্তু ইনিশিয়াল ব্যাপার। উইদিন 1 ইয়ারের মধ্যে সমস্ত রকম, উইদিন 1 ইয়ার না, হাফ ইয়ারের মধ্যে সমস্ত রকম শ্রিঙ্কেজ কমপ্লিট হয়ে যাবে। জেনারেলি হাফ অফ দ্য টোটাল শ্রিঙ্কেজ স্ট্রেন ইজ অ্যাজিউম টু বি হ্যাপেনিং ফার্স্ট মান্থ, অ্যান্ড লাস্ট যেটা আছে 3/4, রেস্ট যেটা আছে টোটাল শ্রিঙ্কেজ স্ট্রেন উইল বি ওকার ইন লাস্ট 6 মান্থ। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? শ্রিঙ্কেজ নিয়ে কোনো ডাউট নেই? গুলি ফেলিস না কেউ একদম। কি রে বলে ফেল, কোনো ডাউট আছে কিনা বল অভিজিৎ। বেশ, দেখবি নেক্সট পার্ট, ডিউরেবিলিটি। ভেরি 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 ভেরি, কতগুলো ভেরি লাগা না মানে ভালো, মানে একদম তোর ঠিকঠাক হবে না, ততগুলো ভেরি লাগা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতটাই ইম্পর্টেন্ট আরসিসি পয়েন্ট অফ ভিউ, এক্সাম পয়েন্ট অফ ভিউ, এখান থেকে কোশ্চেন আসেই আসে। ক্লিয়ার? এবার উত্তর উল্টা। আইএস 456 টেবিল নাম্বার 3, পেজ নাম্বার 18, উল্টা। এখন কিছু বলতে হবে না, কিছু লিখতে হবে না, আমি সব বলবো, জাস্ট ওয়েট কর। ডিউরেবিলিটি অফ কংক্রিট কি জিনিস, কেন আমরা পড়বো এটা, কেন আমাদের পড়তে হবে, ভালো করে মন দিয়ে শুনবি। আমি সাপোজ ধর কোনো একটা স্ট্রাকচার করছি, কোনো একটা স্ট্রাকচার আমি তৈরি করবো, মেবি বিল্ডিং, মেবি ব্রিজেস, মেবি কোনো ওয়াটার ট্যাঙ্ক, মেবি কোনো আর্টিফিশিয়াল স্ট্রাকচার আমি তৈরি করবো। ক্লিয়ার? ও তার নিজস্ব কোনো কি আছে, ডিজাইন পিরিয়ড আছে। ডিউরেবিলিটি মানে কি, ডিজাইন পিরিয়ড আছে, যে আমি এতদিনের জন্য আমার সার্ভিসেবল দেবে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর। জেনারেলি বিল্ডিং এর জন্য আমরা ধরি কত, 50 বছর, যে 50 বছর আমাদের ঠিকঠাক চলে যাবে, তারপরেও যাবে, বাট তারপরেও না গেলেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ধরে নেবো 50 বছরের জন্য। ক্লিয়ার? তাহলে ভালো করে মন দিয়ে শুনবি সবাই। আমি একটা বাড়ি করেছি ওয়েস্ট বেঙ্গলে 50 বছরের জন্য। ভেরি গুড। সেই বাড়িটা যখন আমি জম্মু কাশ্মীরে করবো, সেম জিনিস, সেম মেটেরিয়াল, সেম সমস্ত রকম স্পেসিফিকেশন যদি আমি সেরকম ভাবে করি জম্মু কাশ্মীরে, আমার যদি ওয়েস্ট বেঙ্গল বাড়িটা যদি চলে আমার 50 বছর, জম্মু কাশ্মীর বাড়িটাকে আমি 50 বছর পাবো আমি ডিউরেবিলিটি? ইয়েস অর নো? জম্মু অ্যান্ড কাশ্মীরে বা চেন্নাই যদি আমি করি বাড়িটা, ঠিক আছে, আমি কি সেম ডিউরেবিলিটি পাবো? পাবো না। কেন পাবো না? এনভায়রনমেন্ট কন্ডিশন। ক্লিয়ার? ওখানে ফ্রিকোয়েন্টলি কি হয়, ফ্রিজিং হয়, ফ্রিকোয়েন্টলি আমার কি হয়, বরফ পড়ে, আমার কোস্টাল এরিয়া আছে, চেন্নাইতে কোস্টাল এরিয়া আছে, সেখানে আমাদের প্রচুর পরিমাণে এফেক্ট পড়ে, ওয়েদার কন্ডিশন। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমাকে সেইভাবে আমাকে ডিজাইন করতে হবে, যেন এখানেও 50 বছর হয়, আর ওখানে যেন 50 বছর আমি ডিজাইন লাইফটা পাই কোনো একটা স্ট্রাকচারে। ক্লিয়ার? আমার কথাগুলো সব জিনিসগুলো ফিল করতে পারলি কি বললাম? দ্যাটস ওয়াই ডিউরেবিলিটি অফ কংক্রিট আইএস 456 পড়তে বলেছে। ক্লিয়ার? ভালো, খারাপ, খুব খারাপ, একবার এক্সট্রিম খারাপ, ঠিক আছে, মিডিয়াম, এরকম করে নাম দিয়েছে কিছু। ক্লিয়ার? এবার তোরা টেবিল নাম্বার 3 পড়। টেবিল নাম্বার 3 দেওয়া আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার। 5টা মন্ত্রের মতো মনে রাখবি, মন্ত্রের মতো এগুলো। ফার্স্ট মাইল্ড, উচ্চারণ করে আমার সঙ্গে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার। ভালো, খারাপ, এরকম করে নাম দেওয়া আছে। মাইল্ড হচ্ছে মানে ভালো আর কি, মানে হচ্ছে ভালো, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যদি বলি আমি, মাইল্ড হচ্ছে ভালো। মডারেট, সিভিয়ার তার থেকে একটু খারাপ, তার থেকে খারাপ, তার থেকে খারাপ, এক্সট্রিম মানে একেবারে খারাপ। মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার। তুই বাড়ি করেছিস মাইল্ডে, মাইল্ড এক্সপোজ মানে এনভায়রনমেন্ট কন্ডিশন আর কি। এক্সপোজার কন্ডিশন মানে হচ্ছে এনভায়রনমেন্ট কন্ডিশন, এই যে লেখা আছে এখানে,
এনভায়রনমেন্ট কোটাতে লেখা আছে এক্সপোজার, কোটা লেখা আছে এনভায়রনমেন্ট, আমি লিখেছি এখানে এক্সপোজার কন্ডিশন, একই জিনিস, একই জিনিস। ক্লিয়ার? তাহলে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার, ভুলবি না আজকের পর থেকে সিরিয়াল ওয়াইজ পুরো একেবারে সিরিয়াল ওয়াইজ, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম, পুরো মন্ত্রের মতো মনে রাখবে এগুলো, ভুলবি না একদম। ভুলেছিস তো শেষ তুই। পুরো সিকোয়েন্স, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম, এক্সট্রিম লাস্টে, আর মাইল্ড হচ্ছে প্রথমে। এগুলো কি জিনিস, কখন কখন কি হয় সব বলছি আমি। বইয়ে অনেক কোডে অনেক রকম লেখা আছে, জানা দরকার না, পড়া দরকার না, আমি যেগুলো বলবো এগুলো এনাফ, আর কিছু লাগবে না। মাইল্ড সিভিয়ার কখন হবে? মাইল্ড সিভিয়ার কখন হবে না, যখন কোনো একটা স্ট্রাকচার প্রোটেক্টেড ফ্রম রেনফল, রেনফল থেকে প্রোটেক্টেড থাকবে, প্রোটেক্টেড, তখন সেই স্ট্রাকচারের এনভায়রনমেন্টকে বলবো আমি কি, মাইল্ড এনভায়রনমেন্ট বা মাইল্ড এক্সপোজার কন্ডিশন। এক্সপোজার মানে এক্সপোজড, কিরকম এনভায়রনমেন্টে এক্সপোজড আছে, মাইল্ড মাইল্ড মানে এনভায়রনমেন্টে এক্সপোজড আছে। সেখানে কি বলছে, সেই স্ট্রাকচার বা সেই এনভায়রনমেন্টটা প্রোটেক্টেড ফ্রম রেনফল, রেনফল সেখানে কোনো কিছু এফেক্ট করবে না, রেনফল থেকে দূরে আছে। এক্সাম্পল দেখে বলতে পারিস, কোন একটা স্ট্রাকচার আমার নাম বল, যে স্ট্রাকচারে কোনো রেনফল হয় না, কে বলতে পারবি? এক্সাম্পল, আরে বল একটু আন্দাজ করে বল, অ্যাপ্রক্সিমেট বল যে কি হতে পারে, তোদের মনের কথাগুলো বুঝি একটু আমি। এক্স্যাক্টলি, আমাদের বিল্ডিং এর সমস্ত রকম ইন্টেরিয়র পার্টে কি আমাদের রেনফল আসে কি আসে না? বিল্ডিং এর ইন্টেরিয়র পার্টে কোনো রেনফল আসে না, সমস্ত রকম আসে বাইরের দিকে। দ্যাটস আমি বলতে পারবো যে আমার ইন্টেরিয়র কলাম, ইন্টেরিয়র স্ল্যাব, ইন্টেরিয়র বিম সমস্ত রকম কি মাইল্ড এক্সপোজার কন্ডিশনে আছে, মাইল্ড এক্সপোজার, নরমাল এক্সপোজার কন্ডিশন, মাইল্ড একবার। ক্লিয়ার? বুঝে গেছিস এক্সাম্পলটা আমার কথাটা? বুঝতে পারিস? সবাই বল, এস অর নো, সবাই বলবি। বাহ, স্টপ, সবাই বল রে, বলতে খুব কষ্ট হয় না তোদের? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ওই সব স্ট্রাকচারের ক্ষেত্রে আমি মিনিমাম গ্রেড অফ কংক্রিট কথা ইউজ করবো M20। এগুলো সমস্ত রকম বলছি আমি আরসিসি, এগুলো সমস্ত রকম বলছি আমি আরসিসি, পিসিসি বলছি না, জাস্ট ওয়েট কর। উল্টা কোডটা উল্টা, নেক্সট পেজ উল্টা, নেক্সট পেজ উল্টা, টেবিল নাম্বার 5 দেখুন, দু রকম কংক্রিট কথা বলা আছে, একটা হচ্ছে এক্সপোজার কন্ডিশন, একটা হচ্ছে প্লেন কংক্রিট, রেনফোর্সমেন্ট কংক্রিট, ঠিক আছে, রেনফোর্স কংক্রিট। আমি সমস্ত রকম কথা বলবো এখন রেনফোর্স কংক্রিট। প্লেন কংক্রিটে তারা নিজেরা পড়ে নেবে, আমি বলে দিচ্ছি না, তারা নিজেরা পড়ে নেবে এগুলো টেবিলে, কখনো কেমন কোশ্চেন জিজ্ঞাসা করে, দ্যাটস ওয়াই তারা পড়ে নেবে একটু, ভালো করে মানে শুনবি। আমি যেগুলো বলবো সমস্ত রকম কিন্তু এগুলো সব রেনফোর্স কংক্রিটের কথা বলবো আমি। নাও তাহলে ওই যে বললাম মাইল্ড এক্সপোজার কন্ডিশনে যদি কোনো স্ট্রাকচার তৈরি করিস যেটা আমার প্রোটেক্টেড ফ্রম কি রেনফল, সেই সব স্ট্রাকচারের জন্য মিনিমাম গ্রেড অফ আরসিসি কত দিতে হবে? M20 থেকে মিনিমাম, এর থেকে কম দিয়ে চলবে না। মিনিমাম নমিনাল কভার কত দিতে হবে? 20। নমিনাল কভার কি জিনিস বলবো সেটা আমি, নমিনাল কভার কি জিনিস সেটা আমি কিছুক্ষণ পরে বলবো, এখন বলবো না, কিছুক্ষণ পরে বলবো নমিনাল কভার কি। কভার পাতিকভার কভার ধরে নেয়, নমিনাল কভার কত? মিনিমাম কত? 20 mm, ওর থেকে কম দেওয়া যাবে না। ক্লিয়ার? মিনিমাম সিমেন্ট কন্টেন্ট পার মিটার কিউতে 300 কেজি, এর থেকে আমি কম দিতে পারবো না। কি বললাম? মিনিমাম সিমেন্ট কন্টেন্ট আমি এর থেকে কম দিতে পারবো না, এর বেশি দিতে পারবো কিন্তু এর থেকে কম দিতে পারবো না। কার জন্য? মাইল্ড এক্সপোজার কন্ডিশন এবং গ্রেড অফ কংক্রিট কত? M20। ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার বাই সিমেন্ট, ওয়াটার ডিভাইড বাই সিমেন্ট ইজ ইকুয়াল টু কত? ম্যাক্সিমাম কত? 0.5, 55। কতবার যে এগুলো কোশ্চেন এসে ধারণা করতে হবে না তোরা, এগুলো কতবার কোশ্চেন এসছে। এইভাবে আমি তোদের লিখে দিয়েছি, তোরা আজকের পর থেকে ভুলবি না জিনিসগুলো, মনে রাখবি। কিভাবে লিখেছি দেখ, আমি প্রথমে লিখেছি তোদের এক্সপোজার কন্ডিশন, দেন ডেসক্রিপশন, দেন মিনিমাম গ্রেড অফ কংক্রিট, দেন মিনিমাম নমিনাল কভার, দেন মিনিমাম সিমেন্ট, দেন ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, সিকোয়েন্স পুরো আছে। ক্লিয়ার? তাহলে প্রোটেক্টেড ফ্রম রেনফল তাকে বলো মাইল্ড এক্সপোজার কন্ডিশন। মিনিমাম গ্রেড অফ কংক্রিট কত? 20 M20, নমিনাল কভার কত? 20 mm, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কত? 300 থেকে শুরু হচ্ছে, 300, আর ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও কত? 0.55। ভেরি গুড। নাও এবার আসছি নেক্সট আমাদের এক্সপোজার কন্ডিশন, মডারেট এক্সপোজার কন্ডিশন। সেটা কি জিনিস সরকার মধ্যে শুনবি। সাবজেক্ট টু নর্মাল রেনফল, নর্মাল হালকা রেনফল বা নর্মাল রেনফল যখন আমার ওখানে আসবে স্ট্রাকচারের মধ্যে, অথবা পার্মানেন্টলি সাবমার্জড ইন নর্মাল ওয়াটার, ফাউন্ডেশন ইন নন অ্যাগ্রেসিভ সয়েল।
যদি কোনো স্ট্রাকচার করি, কোনো ফাউন্ডেশন করি, যদি নন অ্যাগ্রেসিভ মানে কি, যে সয়েলের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ প্রপার্টি বা অ্যাগ্রেসিভ কেমিক্যাল থাকবে না, সেই সয়েলকে বলবো নন অ্যাগ্রেসিভ সয়েল, যারা রিঅ্যাকশন করতে অক্ষম। ক্লিয়ার? তাহলে এই তিনটে কন্ডিশন যদি হয় তখন বলবো মডারেট এক্সপোজার কন্ডিশন। কি কি হতে পারে? সাবজেক্ট টু নর্মাল রেনফল, নর্মাল হালকা রেনফল হচ্ছে, ডাইরেক্টলি আসছে ঠিকই, বাট নর্মাল, অ্যাসিড রেন হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধুমাত্র নর্মাল রেনফল। অ্যাসিড রেন আলাদা জিনিস, কিন্তু এটা নর্মাল আলাদা জিনিস। নর্মাল মানে যেটা আমাদের হয় এখন, যেটা আমাদের হচ্ছে বাঁকুড়াতে কিছুদিন আগে, নর্মাল রেনফল। পার্মানেন্টলি সাবমার্জড ইন কি নর্মাল ওয়াটার, যেমন ধরো কোনো ব্রিজের অ্যাবাউন্টমেন্ট, আমাদের পাইল ডাইরেক্টলি কন্ট্যাক্ট সাথে ওয়াটারের সাথে, ঠিক আছে, নর্মাল ওয়াটার, সেই সব স্ট্রাকচার যদি তৈরি করি আমি, সেই সব স্ট্রাকচারের যে এনভায়রনমেন্ট, সেটা বলবো মডারেট কি এক্সপোজার কন্ডিশন। তখন আমাদের কংক্রিটের গ্রেড মিনিমাম কত? M25, কভার কত? 30 mm, মিনিমাম সিমেন্ট মানে কত? 300 কেজি পার মিটার কিউব, মিনিমাম ওয়াটার সিমেন্ট রেশিও কত? 0.5, ম্যাক্সিমাম 0, এর থেকে বেশি চলবে না, এটা ম্যাক্সিমাম, কিন্তু এটা মিনিমাম মানে ম্যাক্সিমাম। বাস, এই দুটো পয়েন্ট বুঝে গেছি সবাই? ক্লিয়ার না? ক্লিয়ার না বলে দে, দেবস্মিতা বলবি। বাকিরা বলবো এখন, অত বলি এখন, জাস্ট চলছে এখন টিলার সিনেমা, বাকি আছে এখন পুরো, পুরো টেবিলটা আমি তোদেরকে মুখস্থ করে দেবো আজকে, তো বলবি না এগুলো, এগুলো সোয়াগার প্রবলেম হয়, আমি জানি সোয়াগার প্রবলেম, কিন্তু তোদেরকে আমি এখন গুছিয়ে রেখে দিয়েছি না, তোদের কারণে ভুলবি না, তোরা প্রবলেম হবে না কিছুগুলো। যাবি, জানি তো, ভুলে যাবি তো এগুলো, এগুলো প্রবলেম হয়, সবার কাছে প্রবলেম হয়, সবার কাছে প্রবলেম হয় এগুলোতে, আজকে কথা তোরা ভুলবি না। এই যে বললাম ডেসক্রিপশন যেগুলো, এগুলো ঠিক আছে, এগুলোই তোরা মানে জিনিসগুলো বুঝতে পারছিস, মাইল অ্যাকচুয়ালি মাইল কি জিনিস, মডারেট কি জিনিস, তোরা নিজেরাই বুঝতে পারতিস না। দেখ নেক্সট, সিবিআর। সিবিআরটা কি জিনিস? সিবিআর মানে একটু ভয় লাগছে আমার, হ্যাঁ কি না? মাইল ছিল ভালো, তার থেকে মডারেট সিবিআর মানে একটু ভয়, বা ভয় জিনিস কি রে, যে কোস্টাল এরিয়াতে যদি কোনো কংক্রিট করিস, কোস্টাল এরিয়াতে যখন স্ট্রাকচার হয়, তখন সেটা আমার কি আসবে? সিবিআর এক্সপোজার কন্ডিশন। সাবজেক্ট টু হেভি রেনফল, হেভি প্রচুর রেনফল হচ্ছে, মেঘালয়, চেরাপুঞ্জি, সব নর্থ ইস্টের স্টেটগুলোতে, সমস্ত রকম জায়গাতে সেখানে হেভি রেনফল হচ্ছে, তখন সেখানে বলবো সিভিয়ার এক্সপোজার কন্ডিশন। পার্মানেন্টলি সাবমার্জ ইন সি ওয়াটার, যদি সি ওয়াটারের মধ্যে যদি পার্মানেন্টলি সাবমার্জ থাকে, দুটো কথা বলবো তোদেরকে আমি বলবো, যে একটা হচ্ছে পার্মানেন্টলি সাবমার্জড, একটা হচ্ছে অল্টারনেট ড্রাইং অ্যান্ড ওয়েটিং। মানে কি রকম, জল ভরছিস, খালি করছিস, জল ভরলি কিছুক্ষণের মধ্যে ভর্তি হয়ে গেল, দিয়ে আবার খালি করে শুকিয়ে গেল, আবার ভর্তি করলে ভিজে গেল, আবার ভর্তি করলে আবার তুলে নিয়ে খালি হয়, কোনটা ভালো? পার্মানেন্টলি যদি সাবমার্জ করে রাখিস সেটা ভালো, না তুই জল থেকে তুললি আবার নিচ্ছিস, আবার দিচ্ছিস, এরকম করছিস, কোনটা ভালো? এক্স্যাক্টলি, পার্মানেন্টলি সাবমার্জে সেরকম কোনো এফেক্ট আসে না। দ্যাটস ওয়াই আমি বললাম যে অল্টারনেটলি ড্রাইং অ্যান্ড ওয়েটিং, মানে শুকিয়ে যাচ্ছে ইন নর্মাল ওয়াটার, অল্টারনেট ড্রাইং এন্ড ওয়েটিং ইন নর্মাল ওয়াটার। এটা আমি দিয়েছি সিভিয়ারে, দেখ আমি এখানে দিয়েছি, এখানেও দিয়েছি। নর্মাল ওয়াটারে দেখ সাবমার্জ আছে, সেটা কিন্তু মডার, আমি এটা কিন্তু ক্ষতি বেশি করবে না, এটাতে কোনো প্রবলেম হবে না সেরকম, ঠিক আছে, এটা ভালো জিনিস। কিন্তু যখনই আমার ওই জল শুকিয়ে গেল, আবার চলে এলো, আবার শুকিয়ে গেল, আবার চলে এলো, তখনই কিন্তু প্রবলেম। দ্যাটস ওয়াই দিয়েছি সিভিয়ার কন্ডিশন। আমার জিনিসগুলো বুঝতে পারলি, ফিল করতে পারছি সবাই? ফিল করতে পারছি সবাই, হ্যাঁ কি না বল? বেশ, সিভিয়ারের মধ্যে দেখ আরেকটা জিনিস আছে, ওকেশনালি ফ্রিজিং। ওকেশনালি ফ্রিজিং জম্মু এন্ড কাশ্মীর, জম্মুতে অকেশনালি হয়, আর কাশ্মীরে তো রেগুলারলি হয়। পার্মানেন্ট ফ্রিজিং মানে কি, স্নোফল হয়, ওকেশনালি মানে মাঝে মধ্যে, সবসময় হয় না। সেই সব জায়গার স্ট্রাকচারকে বলবো কি, এনভায়রনমেন্টকে বলবো কি সিভিয়ার এক্সপোজার কন্ডিশন। মিনিমাম গ্রেড অফ কংক্রিট কত? 30 M30, কভার কত? 45 mm, মিনিমাম সিমেন্ট কন্ক্রিট কত? মিনিমাম 320 কেজি, এর থেকে কম দিয়ে চলবে না। ওয়াটার সিমেন্ট রেশিও কত? 0.45, 0.45, দুটো পরপর আছে, একই থাকবে, যেরকম ছিল পরপর, এটা 300 ছিল, 300 ছিল, সেরকম এটা কিন্তু 0.45 পরপর দুটো আছে মাঝখানে গুলো। বেশ, ভেরি গুড। এরপরে ভেরি সিভিয়ার, মানে আরো ডেঞ্জার, আরো ভয় লাগছে, কি জিনিস? সাবজেক্টেড টু সি স্প্রে। সি স্প্রে কি জিনিস রে? চল দেখি, বলি তোকে সি স্প্রে কি জিনিস। সি স্প্রে, সাপোজ ধর কোন স্ট্রাকচার, কোন কোলাম এরকম করে, কোন সি কোস্টাল এরিয়াতে এরকম করে, বা ধারেতে কোন স্ট্রাকচার আছে, এটা সি এর ওয়াটার লেভেল, এটা সি এর ওয়াটার লেভেল, ঠিক আছে, এটা সি এর ওয়াটার লেভেল। এবার এরকম করে ওয়েভ আসছে, এরকম করে ওয়েভ আসছে, এরকম করে টাকরাচ্ছে, ঠিক আছে, মানে লাগছে, দিয়ে এখানে ছোট ছোট কণাগুলো এখানে আসে চিপকাচ্ছে, চিপকে যাচ্ছে স্প্রের মতো করে, ঠিক আছে। এই ওয়েভের কথা আমি বলছি না, আমি ওয়েভের ফলে যে আমার স্প্রে হলো, যেটা হলো, দেখ এক্সাম্পল দিচ্ছি তোকে, সবাই ভালো বুঝতে পারবি। সি স্প্রে,
এইটা এগুলোকে বলা হয় সি স্প্রে। এই যে এই যে এই যে এই যে বুঝতে পারলি, এগুলো সি স্প্রে। এবারে এগুলো কি হচ্ছে, এই সি, আচ্ছা বলতো আমাকে বল, নয়ন বল, তোর মনের মধ্যে বল কি চলছে এখন, সি ওয়াটার ভালো না রিভার ওয়াটার ভালো? সি ওয়াটার ভালো না রিভার ওয়াটার ভালো, বলে দে। তো রিভার ওয়াটার ভালো, তাহলে আমরা রিভার ওয়াটার যদি ভালো হয় তাহলে রিভার ছেড়ে আমরা কেন সি দেখতে যাই? ওটা আলাদা জিনিস, দেখ আমি মজা করছি। তাহলে রিভার ওয়াটার যদি ভালো হয় তাহলে রিভার ছেড়ে আমরা কেন সমুদ্রে যাই দেখতে? কারণ তাহলে আমার 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 কথাটা জন্য আমি ঘুরিয়ে দিলাম। আমি কথাটা যদি স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ ভাবি, তাহলে রিভার ওয়াটার কি করে, ক্ষতি করে না। রিভারের মধ্যে আমার সেরকম কোনো কেমিক্যাল থাকে না, কিন্তু ওই আমার এর মধ্যে সি ওয়াটার মধ্যে আরো সল্ট থাকে আর বিভিন্ন রকম কেমিক্যাল থাকে। দ্যাটস ওয়াই ওটা স্ট্রাকচারের পক্ষে এফেক্ট, মানে কি ক্ষতি করে, কিরকম ক্ষতি করে তা দেখতে হবে তোরা, জাস্ট ওয়েট কর। তাহলে ওই সি স্প্রেটা যদি একটা স্ট্রাকচার হয়েছে সি এর মধ্যে, সমুদ্রের মধ্যে, তখন এসে সি স্প্রে গুলো এখানে এরকম করে চিপকে যাবে। কিরকম ক্ষতি করতে পারে দেখে না, কিরকম ক্ষতি করতে পারে দেখ, কি ক্ষতি করতে পারে দেখে না তোরা, দেখেছিস তো কিরকম কতটা ক্ষতিকর জিনিস এগুলো, বিশাল ক্ষতি করে এগুলো। তো তার জন্য আমাকে ওই তার ওই 50 বছর ডিউরেবিলিটি পাওয়ার জন্য আমাকে তার জন্য সেরকম ভাবে প্রিকশন কি নিতে হবে, আমি সেখানে কি করবো, চেঞ্জ করবো গেট অফ কংক্রিট। দেখ দেখে নে কোস্টাল এরিয়া দেখ এরকম স্ট্রাকচার কিরকম হয়, ক্লিয়ার? তাহলে ওইখানে বলছে সি সাবজেক্ট টু সি স্প্রে অল্টারনেট ড্রাইং এন্ড ওয়েটিং ইন সি ওয়াটার। এই দেখ অল্টারনেট, অল্টার কি, পার্মানেন্টলি সাবমার্জ ইন সি ওয়াটার ছিল, এটা ভালো ছিল। অল্টারনেট ড্রাইং এন্ড ওয়েটিং ইন সি ওয়াটার ইজ ভেরি সিভিয়ার কন্ডিশন, এক্সপোজার কন্ডিশন। এটা পার্মানেন্ট ফ্রিজিং, এখানে ছিল ওকেশনাল ফ্রিজিং, এখানে ছিল পার্মানেন্ট ফ্রিজিং। M30 গ্রেড কংক্রিট, 35 গ্রেড কংক্রিট, মিনিমাম কভার কত 50, এর থেকে কম দিয়ে চলবে না। কত কত আমার সিমেন্ট লাগছে, সিমেন্ট কত 340 কেজি পার মিটার কিউব, আর কত ওয়াটার সিমেন্ট রয়েছে কত, ম্যাক্সিমাম 0.45। দেন এক্সট্রিম, এক্সট্রিম মানে সবচেয়ে বিপদ, সবচেয়ে বিপদ, এটা সবচেয়ে ক্ষতিকর জিনিস। টাইডাল জোন, টাইডাল মানে কি, ওয়েভ আসছে, মানে মারছে, সে যেরকম আমাদের দীঘার সমুদ্র সৈকতে যে আছে না ট্রেনিং ওয়ালগুলো, সেই ট্রেনিং ওয়ালগুলোতে টাইডাল জোন, প্রচুর পরিমাণে আমাদের কি আসছে, ওয়েভ আসছে মারছে, ওয়েভ আসছে মারছে, সেই সব জায়গাগুলোতে কি এক্সট্রিম সিভিয়ার কন্ডিশন আসবে। সাবজেক্ট টু অ্যাগ্রেসিভ কেমিক্যাল, যখন কোনো অ্যাগ্রেসিভ কেমিক্যাল থাকে। আচ্ছা অ্যাগ্রেসিভ কেমিক্যাল কথা যদি বলিস, যখনই আমাদের মাথার মধ্যে আসবে তখন আমাদের কি স্ট্রাকচার কথা ভাববো আমরা, কি স্ট্রাকচার বলে দেখি, বল। হ্যাঁ আর কি হতে পারে, আচ্ছা আমাদের সিভিল স্ট্রাকচার বল না, তোরা সিভিল স্ট্রাকচার বল, সবাইকে জানা আছে, আমি যদি বলি তোরা এখানে বলতে পারবি, বল বলে দে। হ্যাঁ না ওটা কি, সাবজেক্ট এগ্রেসিভ কেমিক্যাল, সেরকম স্ট্রাকচার বল যেখানে এগ্রেসিভ কেমিক্যাল অ্যাটাক থাকে আমার। সবচেয়ে ভালো হবে সালফার অ্যাটাক বল, সালফার অ্যাটাক কোথায় হয়, সালফার অ্যাটাক কোনখানে হয়, সালফারের অ্যাটাক কোনখানে হয়, সালফার বিশাল একটা অ্যাগ্রেসিভ কেমিক্যাল, কংক্রিটের শত্রু এটা। সালফার হচ্ছে কংক্রিটের শত্রু, আমরা যখন পড়বো কংক্রিট টেকনোলজি বলবো সালফার কেন শত্রু। এক্স্যাক্টলি, সেপটিক ট্যাঙ্ক হতে পারে, সোয়ার পাইপলাইন হতে পারে, ঠিক আছে, ওয়াটার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, যদি ওয়াটার ট্রিটমেন্ট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানে যে আমাদের স্ট্রাকচারগুলো হয়, সেডিমেন্টেশন ট্যাঙ্ক হয়, ফ্লকুলেশন ট্যাঙ্ক হয়, সেসব ট্যাঙ্কগুলোকে আমাদের কি করতে হয়, ডিজাইন করতে হয়, আরসিসি করতে হয়। সেই সব ট্যাঙ্কগুলো কি অ্যাগ্রেসিভ কেমিক্যাল অ্যাটাক হয়। দ্যাটস ওয়াই সেই সব স্ট্রাকচারকে আমি যখন করবো তখন M40 গ্রেড মিনিমাম কংক্রিট দেবো, কভার দেবো কত 75 mm, ক্লিয়ার? মিনিমাম কত সিমেন্ট কন্টেন্ট কত 360 কেজি পার মিটার কিউব, আর ওয়াটার কন্টেন্ট কত ম্যাক্সিমাম 0.4। জিনিসগুলো ফেল করতে পারলি ভাই, সবাই আজকের পর তাহলে ভুলবি এগুলো, আজকের পর থেকে আর ভুলবি রে, বলে ফেল। সোয়ার পাইপ গুলো কি M40 তে করা হয়? কোনগুলো? সোয়ার পাইপ গুলো, কংক্রিট সোয়ার পাইপ। অবশ্যই অবশ্যই, যখনই আমাদের সালফার অ্যাটাক, অ্যাগ্রেসিভ কেমিক্যাল অ্যাটাক থাকবে তখনই এগুলো করতে হবে, এরকম করতে হবে এগুলো, নাহলে তো তুই যে বললাম যে ডিউরেবিলিটি, সেই ডিউরেবিলিটি পাবি না। অ্যাজ পার IS 456 বলে দিয়েছে, এগুলো বলে দিয়েছে IS 456, এবার তুমি কি করবে না সেটা তোমার ব্যাপার। স্যার তাহলে তো আমাদের ন্যাচারালি এই বাড়িতে যে নরমাল কংক্রিটই করে দেয়। উচিত নয় করা, করা উচিত নয়, কারণ আমাদের সেফটি ট্যাঙ্কে সেরকম তো প্রবলেম হয় না। বড় বড় যখন অনেক পরিমাণে যখন আমাদের ওয়েস্টেজ হয় বা যখন যায় তখন প্রবলেম হয়, কম ওয়েস্টেজে হয় না, এরকম ডিকম্পোজ হয়ে যায়, ঠিক আছে, বেশি সময় থাকে না ওখানে, ক্লিয়ার? বড় বড় সেফটি ট্যাঙ্ক যখন হয় তখন সেক্ষেত্রে আমাদের এরকম করতে হয়, যেখানে প্রচুর সময় লাগে ডিকম্পোজ হওয়ার জন্য। ওগুলো বলবো, ওগুলো আমাদের সাবজেক্ট আছে, বলবো না। একটাই সেফটি ট্যাঙ্ক থাকে, মানে পুরো না ওটা ডিভাইড করে থাকে? কোথায় বল, কি বলছিস? বড় বড় যে ফ্ল্যাট, মানে নরমালি ন্যাচারালি যে ফ্ল্যাট, না ওগুলো তো একটাই থাকে, ডিপেন্ড করে, ওগুলো 30 ইউজার, 20 ইউজার, 50 ইউজার, 100 ইউজার ডিজাইন করতে হয়।
ঠিক আছে, কত নাম্বার ইউজার আছে তার উপর ডিজাইন করতে হবে এগুলো, ওগুলো ডিজাইন পড়বো আমরা এনভায়রনমেন্টে। ডোন্ট ওয়ারি, সব পড়বো রে, আমরা একটা ছাড়বো না রে, সব পড়বো। তোদের কলেজে তোরা 4 বছর পড়েছিস, আমি তোদের পড়াবো এখানে, ঠিক আছে, সব পড়বো আমরা, একটা ছাড়বো না। এক্সাম ওরিয়েন্টেড স্যার আলাদা ব্যাপার, কিন্তু তোরা নিশ্চয় জিনিসগুলো ফিল করবি যে কলেজে এরকম করে পড়েছি, আমরা এরকম করে পড়বো, সব পড়বো আমরা। ইরিগেশন পড়বো, হাইড্রোলজি পড়বো, সব পড়বো, এনভায়রনমেন্ট পড়বো, ধীরে ধীরে পড়বো, আস্তে আস্তে করে পড়বো, তাড়াহুড়া করে পড়বো, সব ভুলে যাবো, দেখবি। এরপরে কৌস্তবের মনের মধ্যে অনেক ডাউট আছে, স্যার ওই আন্ডারলাইনগুলো কি জিনিস, ওগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো দিয়েছি আমি আন্ডারলাইন, স্টারমার্ক নয় কিন্তু, স্টারমার্ক পরে বলছি আমি, যেগুলো দিয়েছি আন্ডারলাইন সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে, দেড়শো, এগুলো বেশি, এগুলো আগে মনে রাখতে হবে, সবগুলো মনে রাখতে হবে, এগুলো আগে মনে রাখতে হবে। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? দেন হ্যাঁ স্যার। এরপরে দিয়েছি দেখ আমি সিঙ্গেল স্টার এবং ডাবল স্টার, দুটো দিয়েছি দেখ, তার মানে হলো কি এখানে দেখ, সিঙ্গেল স্টার কি বলছে, এগুলো সব কোডে দেওয়া আছে, এগুলো সব কোডের পজিশন দেওয়া আছে কোডেতে। দিস ভ্যালু, কোন ভ্যালু, যে সিঙ্গেল স্টার মানে 20 mm ক্যান বি রিডিউসড, দিস ভ্যালু ক্যান বি রিডিউসড টু 50 mm, টু 15 mm, মানে কি 15 mm পর্যন্ত আমি করতে পারি যদি আমি রেনফোর্সিং বার ডায়া কত 12 mm এবং তার থেকে কম করি। যে স্ট্রাকচারটা আমি করবো মাইল এক্সপোজার কন্ডিশনে, সেই স্ট্রাকচারে আমি মিনিমাম কভার আমি কত 15 করতে পারবো, সেই স্ট্রাকচারে যদি আমার 12 mm এবং তার থেকে কম রেঞ্জ রেনফোর্সিং ইউজ করি। ক্লিয়ার? কথাটা বুঝতে পারলি, জিনিসটা ফিল করতে পারলি সবাই, কি বললাম আমি? তাহলে এটা আমি 50 যে কভারটা আমরা দিচ্ছি সেখানে তো 8 রড ইউজ করছি। 15 হয় তো, 15 করি তো আমরা, 15 তো, হ্যাঁ 15 কভার দেওয়া হয়। 15 করি তো আমরা, করি নাকি 15 করি তো অবশ্যই। 20, 30, 40, 50 মানে কি রে, 20, 30, 40, 50 মানে কি রে, মনে আছে কারো? মনে আছে 20, 30, 40, 50 মানে কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, স্ল্যাব বিম কোলাম ফুটিং, 20, 30, 40, 50, 20, 30, 40, 50 ভুলবি না তোরা কোনোদিন। স্ল্যাব বিম কোলাম ফুটিং, স্ল্যাব আগে, তারপরে বিম, তারপরে কোলাম, তারপরে ফুটিং, 20, 30, 40, 50 এগুলো কভার, এগুলো মন শান্তি করার জন্য, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নয়, এগুলো বলবো আমি কি জিনিস, এটা মনটাকে শান্তি করার জন্য 20, 30, 40 বলেছি আমি, 20, 30, 40, 50 স্ল্যাব বিম কোলাম ফুটিং এগুলো কভার, মনে রাখার জন্য। দেখ নেক্সট সেকেন্ড স্টার কি বলেছে, ডাবল স্টার, দিস ক্যান বি রিডিউসড টু 40 mm, 45 ছিল তুই 45 করতে পারবি, 40 করতে পারবি, ইফ গ্রেড অফ কংক্রিট M30 অর অ্যাবাভ, যদি M30 এবং অ্যাবাভ দিস, তাহলে অবশ্যই M30 আছে এখানে, তাহলে তুই 45 করতে পারবি অথবা 40 করতে পারবি, কিন্তু তুই যদি এর নিচে দিস তাহলে কিন্তু 45 করতে পারবি না, এর নিচে তো দেওয়া চলবে না প্রথম কথা, কিন্তু সব যদি বলি M40 তে করবো, আমি M60 তে করবো, তখন তুই এটা 40 mm করতে পারবি কভারটা। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এগুলো যদি তুই মেনটেন করিস, এগুলো তুই যদি মেনটেন করিস জিনিসগুলো যেগুলো বলেছে আইএস কোড, তবেই তোর ডিউরেবিলিটি ওয়েস্ট বেঙ্গলে যেরকম পাবি। কোনটা? M30 কি বললেন না একটা? M30 নয়, মানে M35 এবং অ্যাবাভ, M35 কি দেওয়া আছে, জাস্ট ওয়েট কর, M35 দিয়ে আছে, জাস্ট ওয়েট কর, দেখে নে একটু আমি কোডে দে, এটা কত নাম্বার ক্লজ, নমিনাল কভার, এটা তো দেওয়া আছে টেবিল নাম্বার 16, হ্যাঁ M35, যদি সাপোজ ধর এখানে দেওয়া আছে আমি এম দিয়েছি M30, এখানে দিয়েছি আমি M30, যদি সাপোজ 35 এবং তার অ্যাবাভ যদি কংক্রিট ইউজ করিস, তাহলে আমাকে ওইখানে কত আমি 40 mm কভার কি পারমিট করতে পারবো, 45 ছিল ওখানে 40 mm কভার আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। M35 এবং তার অ্যাবাভ যদি কংক্রিট ইউজ করিস, তাহলে তোর ওখানে 40 mm কভার অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? দুটো স্টারের কথা বুঝতে পারলি এবং সিঙ্গেল স্টারের কথা বুঝতে পারলি, সবাই বল ইয়েস অর নো। বল রে, ছেলেগুলো চুপচাপ থাকে। স্যার এখানে M35 এর তো একটা 50 mm দেওয়া আছে, তো এটা আরো 40 mm কেন লেখা হচ্ছে? আমি কি বললাম বলতো, যে এখানে লেখা আছে M30 কংক্রিট মিনিমাম, আর তার জন্য তোমার কত কভার 45 mm কভার দিতে হবে, বাট তুমি ইউজ করছো কত 35 অথবা তার উপরে কংক্রিট ইউজ করছো, এইখানে এটা মিনিমাম ছিল, এর কমা চলবে না, এর বেশি তো ইউজ করতে পারিস, কোনো প্রবলেম নেই। তুই যদি এর বেশি যদি ইউজ করিস, তাহলে এই 40 কভারটা 45টা যেটা আছে সেটা তুমি নামিয়ে কম করে আমি 40 করতে পারবো, এটা মিনিং। এটা কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এনি কনফিউশন, এনি ডাউট? এনি ডাউট? না স্যার। বাকিরা? প্রীতিক না পাল, বাড়ি কোথায়? স্যার খড়গপুর। কোন কলেজ? মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক।
আচ্ছা, লিঙ্ক করতে পেয়েছো তুমি, মানে কি করে যোগাযোগ করলে ক্লাসের? স্যার বিদিশা সেন বলে একটা আচ্ছা ফ্রেন্ড আচ্ছা আছে আচ্ছা, তার। ও তো কেজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেজি কেজি না, ঠিক ঠিক ঠিক, বুঝে গেছি। এ ঋত্বিক, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। বেশ ভালো করে বুঝবি, এগুলো ফিল করবি, ফিল। আজকের পর থেকে এগুলো ভুলবি না তোরা কোনোদিন, আজকের পর থেকে কোনোদিন হ্যাঁ ভুলবি না এগুলো, এগুলো পুরো আবার সারা জীবন মনে থাকবে এগুলো। আর যেরকম করে বললাম সেরকম করে মনে রাখবি। বেশ, হ্যাঁ। নাও চল এবার ব্রেক নে। 9:51 বাজছে, কটা পর্যন্ত বিদ্যুৎ বল? এই বিদ্যুৎ কথা সব চলবে, বিদ্যুৎ যা বলি সেটা অ্যাকসেপ্টেবল হবে। বলে দে বিদ্যুৎ, কতক্ষণ লাইভ ব্রেক? এই বল রে। দিয়ে দিন না, 1-1.5 ঘন্টা দিয়ে দিন। বাবা রে, মানে তুই এবারে খেয়ে দিয়ে বাথরুম যেয়ে সেরে পরে আসবি নাকি, ঘুমিয়ে এক ঘুম দিয়ে আসবি নাকি? হ্যাঁ, 10টা 10, চল 10টা 10 পর্যন্ত, 10টা 10-এর মধ্যে সবাই জয়েন করে যাবি ক্লাসে। অনেক কিছু বলবো আজকে, আর প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এই যে লিখেছি নোট, এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এক্সাম ওরিয়েন্টেড, সব পড়তে হবে কিন্তু। দ্যাটস ওয়াই সবাই ক্লাসে আসবি এবং সময় চলে আসবি 10টা 10। আমি শুরু করে দেবো কিন্তু 10টা 10-এই। চল খাওয়া দাওয়া করে চলে আসে সবাই। দেখ, আমরা তাহলে পড়লাম কি, যে অ্যাজ পার আইএস 456 তার এক্সপোজার কন্ডিশন এবং তার মিনিমাম গ্রেড অফ কংক্রিট, মিনিমাম কভার, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও পড়ে নিয়েছি। এবার কিছু বেসিক জিনিস থাকে যেগুলো আমাদের কোয়েশ্চেনে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে পরীক্ষাতে, সেগুলো কি জিনিস সেটা ভালো করে মনে শুনবি। এখান থেকে কিন্তু কোশ্চেন অনেকবারই আসছে, অনেকবার মানে কিন্তু আসেই কোশ্চেন এখান থেকে। যেমন ফার্স্ট, লিন কংক্রিট, একবার পাতলা কংক্রিট। লিন কংক্রিট যেটা আমরা ইউজ করা বেসের জন্য, লিন কংক্রিট ইউজ ফর বেসের জন্য, বেস ক্লিয়ার। সেই লিন কংক্রিট বেসের জন্য আমরা ইউজ করব কত, M5 থেকে M7.5 পিসিসি, অনলি পিসিসি, এখানে আরসিসি কোনো কিছু কথা আসছে না, পিসিসি। তাহলে লিন কংক্রিট যখন কথা বলবে তখন আসবে কি M5 থেকে M7.5। প্লেন সিমেন্ট কংক্রিট পিসিসি মিনিমাম গ্রেড M10, মনে রাখবি। প্লেন সিমেন্ট কংক্রিট মিনিমাম গ্রেড হচ্ছে M10 অ্যাজ পার আইএস 456। রেনফোর্ড সিমেন্ট কংক্রিট মিনিমাম কত, M20। জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্ক, জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্ক, সব জায়গাতে কিন্তু নয়। জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্ক, সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কে M20 হচ্ছে মিনিমাম, এর থেকে আমি কম করতে পারবো না। ক্লিয়ার। এটা আগের কোডে ছিল M15, পুরনো কোডে 1978 ছিল, পুরনো কোডে ছিল আমাদের M15 এনফোর্সমেন্ট। এখন কোড চেঞ্জ হয়েছে, আবার কিছুদিন পরে কোড আবার চেঞ্জ হবে, তার আগে তোরা চাকরি পেয়ে যান, কিন্তু আবার সব শেষ, সমস্ত রকম কোড অপশন চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আবার পড়তে হবে নতুন করে। তাহলে তার আগে চাকরি পেয়ে যান, কিন্তু সব শেষ 2025-26 নাগাদ, 2025 না অত যাবে না, 2024 নাগাদ কোড চেঞ্জ হয়ে গেছে, সমস্ত রকম ভ্যালু চেঞ্জ। দেন আবার নতুন করে পড়া, আবার নতুন করে মুখস্থ করা, তার আগে তোরা চাকরি সেরকম পেয়ে যান, কিন্তু খুব মুশকিল, তোদের ক্ষেত্রে কিন্তু খুব খুব অসুবিধা। কি বললাম বুঝতে পারলি সবাই? কি রে, হ্যাঁ কি না? তার আগে চাকরি পেয়ে যান, কিন্তু খুব বিপদ। তাহলে স্যার M15টা কি স্যার? M15 যেটা বললাম সেটা পুরনো করে নিয়েছিল, পুরনো করে অনুযায়ী ছিল M15, এই যে আরসিসির জন্য মিনিমাম গ্রেড। নতুন করে যেটা হয়েছে আইএস 456-2000, সেখানে বলে দিয়েছে মিনিমাম গ্রেড অফ কংক্রিট আরসিসির জন্য কত, মিনিমাম, এর থেকে কম নিতে পারবো না, 20 M20। আর যেটা বললাম 15, সেটাও কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, এখন আর কোশ্চেন আসবে না, এখন M20 আসবে। আর যদি বলে দেয় যে আইএস 456-2000 1987-78, তখন তোকে কিন্তু করতে হবে M15। যদি বলে দেয় অ্যাজ পার আইএস 456-2000, তখন কিন্তু M20। ক্লিয়ার? নাও নেক্সট, ফর কোস্টাল এরিয়া, যেখানে কোস্টাল এরিয়া আছে, সমুদ্র আছে, সি আছে, সেই সব জায়গাতে মিনিমাম পিসিসি হচ্ছে M20। M20 নিচে আমি যেতেই পারবো না পিসিসির জন্য, যেখানে কোস্টাল এরিয়া আছে। মিনিমাম আরসিসি কত, M35। জাস্ট এটা 35 দাঁড়া দেখে নিই আমি, 30 হবে আই থিঙ্ক, একটু ওয়েট কর, কনফিউজড। 30 M30 নট 35। M30, তাহলে মিনিমাম আরসিসি কত কোস্টাল এরিয়াতে, M30। আর পিসিসি কত মিনিমাম, M20। ক্লিয়ার। ম্যাক্সিমাম ওয়াটার সেমের রেশিও ফর পিসিসি, এবার কোডেও টেবিলটা উল্টা, কোন টেবিলটা বললাম, যেটা কিছুক্ষণ ডিসকাস করছিলাম আমি, টেবিলটা দাঁড়া, টেবিল নাম্বার কত রে, 16 আই থিঙ্ক।
আই থিঙ্ক টেবিল নাম্বার 16 না, টেবিল নাম্বার 5, টেবিল নাম্বার 5 পেজ নাম্বার 20, টেবিল নাম্বার 5 পেজ নাম্বার 20, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর পিসিসি কত দেওয়া আছে ওখানে? 0.6, 6 এর উপরে আমি যেতেই পারবো না। ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর পিসিসি ইজ 0.6। মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর প্রি-টেনশন প্রি-স্ট্রেস কংক্রিট। হোয়াট ইজ প্রি-স্ট্রেসড? হোয়াট ইজ প্রি-স্ট্রেস? ভালো করে শুনি মন দিয়ে, ভালো করে মন দিয়ে শুনবি। প্রি-স্ট্রেসড আমরা পড়বো এগুলো, আমাদের চ্যাপ্টার আছে আলাদা করে, তো আমি তোদের একটা ওভারভিউ দিচ্ছি, শুনবি মন দিয়ে। সাপোজ ধর এই একটা বিম, সেই বিমের উপরে কৌস্তব চেপে ডান্স করছে, ডিস্কো ডান্সার এখানে কৌস্তব। তাহলে বিম কি করবে? বিম এরকম করে ডিফ্লেক্ট হবে। ইয়েস অর নো? বলবি সবাই ইয়েস অর নো। ইয়েস অর নো হবে কি হবে না? বেশ, তাহলে এটার মধ্যে কি হয়েছে? একটা বেন্ডিং তৈরি হয়েছে। ভেরি গুড। এবারে কৌস্তব খুব প্রবলেম হচ্ছে, বিমটা এরকম করে বেঁকে গেছে, এরকম করে খুব প্রবলেম হয়েছে কৌস্তব। কৌস্তব কি করেছে? ওর বন্ধুকে বলেছে, ওর বন্ধুকে বড় সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, স্ট্রাকচারে পিএইচডি ফিএইচডি করে বসে আছে, ওকে বলেছে ঠিক আছে এক কাজ কর, তোর এরকম প্রবলেম হচ্ছে নাচতে, ঠিক আছে তোকে আমি একটা উপায় বলছি। ওর বন্ধু কি করেছে? ওর বন্ধু এরকম করে কৌস্তবের জন্য, স্পেশাল কৌস্তবের জন্য এরকম মেম্বার তৈরি করেছে। এরকম মেম্বার একটা রডকে এরকম করে টেনে বেঁধে দিয়েছে এখানটাতে, এরকম করে বেঁধে দিয়েছে, বা এরকম করে হতে পারে, এরকম করে দিয়ে এরকম করে বেঁধে দিয়েছে রডকে, এরকম টানা আছে, এরকম টানা আছে, প্রচুর রোডে এরকম টানা আছে এরকম করে। তাহলে বল এই যে রডটা, এই রডটা এদিকে আমাকে ফোর্স লাগাবে কি লাগাবে না বল? এই রডটা এরকম টানা আছে, আগের থেকে টেনশন দেওয়া আছে, তাহলে এই রডটা উপর দিকে কাজে লোড লাগাবে। তাহলে লোড লাগানোর জন্য কি হবে? একটা উপর দিকে বেন্ডিং ক্রিয়েট হবে। কিন্তু কৌস্তব কি করছে? কৌস্তব ডান্স করছে এখানে। তাহলে কৌস্তবের জন্য আগে যে বিনপি যেরকম করে বাঁকছিল, এখন কি সেরকম ভাবে বাঁকবে? না। এই ঘটনাটা বলে প্রি-স্ট্রেস, এটা বলে প্রি-স্ট্রেস কংক্রিট। প্রি-স্ট্রেস আমি আগের থেকে একটা স্ট্রেস দিয়ে রেখে দিয়েছি, যে স্ট্রেস আমার আসবে তার বিপরীতে আমি একটা স্ট্রেস দিয়ে রেখে দিয়েছি। তাহলে কি সুবিধা? এগুলো সমস্যার কম ডিল করবো আমরা প্রি-স্ট্রেস কংক্রিটে, আমি ওভারভিউ বললাম। তো এটা বলে প্রি-স্ট্রেস। এই যে স্ট্রেসটিং মানে প্রি-স্ট্রেসের ব্যাপারটা, এটা হয় পোস্ট টেনশন হয়, আর প্রি টেনশন হয়। আগের থেকে আমি দেবো, অথবা কনস্ট্রাকশন করার সময় দেবো একটা, আর আমি কনস্ট্রাকশন করার পরে দেবো একটা। হাউ? কি করে দেখ, এগুলো বলা হয় প্রি-স্ট্রেস কংক্রিট মেম্বার। একটা হয় পোস্ট টেনশন মেম্বার, একটা হচ্ছে মেম্বার মানে ওরা কিন্তু প্রি-স্ট্রেস। তাহলে পোস্ট টেনশন প্রি-স্ট্রেস কংক্রিট, একটা হচ্ছে প্রি টেনশন প্রি-স্ট্রেস কংক্রিট, দুটোই কিন্তু প্রি-স্ট্রেস। একটা হচ্ছে পোস্ট টেনশন, একটা হচ্ছে প্রি টেনশন। কিরকম দেখ, ভালো করে মন দিয়ে শুনবি। সাপোজ এটা হচ্ছে একটা মোল্ড, এটা একটা মোল্ড যেখানে আমি প্রি-স্ট্রেস মেম্বার বানাবো, সব পড়বো এবং ডিটেলসে পড়বো আমরা এগুলো, কি করে মোল্ড তৈরি করে, প্রি-স্ট্রেসের কত ডাইমেনশন থাকে, সমস্ত রকম পড়বো আমরা। এটা মোল্ড, ক্লিয়ার? এখানে একটা রড আগের থেকে টেনে এরকম করে টেনে ধরে এরকম করে দেওয়া আছে, এরকম করে আগের থেকে রড টেনে ধরে, মানে টেনে প্রচুর জোরে টেনে দেওয়া আছে, এরকম করে টেনে দেওয়া আছে, এখানে জায়গা লাগানো আছে, এরকম করে জায়গা লাগানো আছে, এখানে জায়গা লাগানো আছে মোল্ডের ভিতরে নিচেতে, দিয়ে তারপর তুমি কাস্টিং করে দিয়েছো, তারপরে কাস্টিং করে দিয়েছো। বেশ, কাস্টিং করে দিয়েছো, কাস্টিং হয়ে গেছে, জাম হয়ে গেছে, দিয়ে তুমি এগুলো কাঁচি করে বা ছুরি করে কেটে দাও। আমি এক্সাম্পল দিলাম, কাঁচি করে তো হয় না, মেশিন আছে কাটার জন্য, কেটে দাও। তাহলে কি করবে? কেটে করে তুমি এখানে ওয়েল্ডিং করে দাও। কি করবে? এইদিকে এরকম করে স্টেজ লাগাবে কিনা বল? হ্যাঁ কিনা বল? হ্যাঁ কিনা বল? তোরা বল তাহলে আগের থেকে এটা আমি লাগিয়ে দিয়েছি স্ট্রেস, আগের থেকে মানে কাস্টিং করার আগে আমি স্ট্রেস লাগিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই নাম হচ্ছে প্রি টেনশন মেম্বার। ওকে, এবার হচ্ছে পোস্ট টেনশন মেম্বার। কিরকম জিনিস ভালো করে শুনে মন দিয়ে। পোস্ট টেনশন মেম্বার সবগুলো কিন্তু প্রি-স্ট্রেস কংক্রিট। এরপর কি হয়েছে, আমাদের অভিজিৎ কি করেছে? অভিজিৎ বলছে না স্যার আমি অত কিছু করবো না, আমার কাছে অ্যারেঞ্জমেন্ট নাই এরকম কিছু, আমার কাছে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। কি করেছে ও? কংক্রিট কাস্টিং করে দিয়েছে। কাস্টিং করার আগে করার সময়তে একটা পিভিসি কেবল, হল অফ পিভিসি কেবল পাস করে দিয়েছে এটার মধ্যে দিয়ে, ঠিক আছে? পাস করার পর কি করেছে? এটার মধ্যে রড ঢুকিয়েছে, কারণ কংক্রিট কাস্টিং হয়ে গেছে 28 দিন কিউরিং হয়ে গেছে, 28 দিন পরে বা যতদিন পরে হোক, সে কি করেছে? রড ঢুকিয়েছে এখানে। রড ঢুকে রডটাকে প্রচুর পরিমাণে টেনেছে, টেনে পর ছেড়ে দিয়েছে এরকম করে, কেটে দিয়েছে এখানটা এরকম করে, ডিওয়েল্ডিং করে দিয়েছে। জিনিসগুলো ফের করতে পারলি যে কোনটা বললাম প্রি টেনশন আর কোনটা পোস্ট টেনশন? তাহলে এটা কি নাম? এটা হচ্ছে পোস্ট টেনশন, কাস্টিং করার পরে দিচ্ছে আমি টেনশনটা, তাহলে এটা পোস্ট টেনশন। আর এটা হচ্ছে বল, কি বললাম বল, কি বলছিস? থাকে না,
এগুলো বলবো, এগুলো অত ডিটেলস আসে না, ওগুলো আমাদের থাকে গ্রিপ থাকে, বন্ডিং থাকে, আমাদের থাকে না। রেলওয়ে স্লিপারে দেখেছিস কি বাইরে এরকম করে থাকে, এরকম করে থাকে, দেখেছিস না? থাকে না, এগুলো ওগুলো গ্রিপ থাকে, বন্ডিং এর জন্য হয়ে যায় এগুলো, ঠিক আছে? বন্ড থাকে এদের মধ্যে, কংক্রিট এবং স্টিলের মধ্যে। দ্যাটস ওয়াই আমাদের অলরেডি টেনশন ডেভেলপ হয়ে যায়। ওগুলো বলবো, ওগুলো বলবো, অত ডিপে আমি যাচ্ছি না এখন, ঠিক আছে? ওগুলো বলতে গেলে বল, স্যার পোস্ট টেনশনটা একবার বলে দেবেন? বলে দিচ্ছি, পোস্ট টেনশন বলে দিচ্ছি। আচ্ছা প্রি বুঝেছিস? প্রি, হ্যাঁ স্যার। বেশ, পোস্ট টেনশন দেখ মানে কি করেছি আমি, একটা এরকম প্রি স্ট্রেস মেম্বার তৈরি করছি। তাহলে যদি করতাম প্রি টেনশন মেম্বার, তাহলে আমি আগের থেকেই টেনশন দিয়ে রাখতাম রডটাকে, দিয়ে কাস্টিং করে দিতাম ওখানে, ঠিক আছে, রেনফোর্সমেন্ট হিসাবে। কিন্তু এখন অভিজিৎ কি করেছে, অভিজিৎ বলছে না স্যার আমার অত অ্যারেঞ্জমেন্ট নাই, আমার অত দরকার নাই, আমি এরকম কি করবো, আমি এখানে একটা আগের থেকে কাস্টিং করার সময় একটা পিভিসি পাইপ দিয়ে রেখেছে, এরকম পিভিসি পাইপ, লম্বা লম্বা পিভিসি পাইপ দিয়ে রেখেছে, হলো, ঠিক আছে? দিয়ে কাস্টিং হয়ে গেছে, জাম হয়ে গেছে, সমস্ত রকম কিছু হয়ে গেছে। দিয়ে হয়ে যাওয়ার পর কি করেছে অভিজিৎ, কি করেছে বলছে আমি তৈরি করবো প্রিস্টেজ কংক্রিট তৈরি করবো। ও কি করেছে, এখনো কিন্তু এটা প্রিস্টেজ নয়, কিন্তু এখনো কিন্তু এটা প্রিস্টেজ নয়, ক্লিয়ার? এখন নর্মাল কংক্রিট এটা। ও কি করেছে, এখানে একটা রডকে এরকম ঢুকিয়ে দিয়ে, লম্বা রডকে এরকম ঢুকিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দেবো, টানছে এরকম করে, এদিকে টানছে এটা, আর ওই রডটাকে ওদিকে টানছে, টানা হয়ে গেছে, টেনশন রডের মধ্যে চলে আসছে টেনশন, ঠিক আছে? স্ট্রেস চলে আসছে, দিয়ে এরকম করে কেটে দিয়েছে এখানটা, আর এখানে কেটে দিয়েছে, দিয়ে ওয়েল্ডিং করে ছেড়ে দিয়েছে। তাহলে বল তুই এবারে, এই যে স্ট্রেসটা দিলাম, সেটা স্ট্রেসটা আমার কাস্টিং হওয়ার পরে দিলাম না আমি আগে দিয়েছি? পরে, তার জন্য নাম হচ্ছে পোস্ট, আর আগে দিলাম হচ্ছে প্রি। জিনিসগুলো বুঝতে পারলি সবাই? কি রে, হ্যাঁ কি না বল, সবাই বল। তাহলে তোদের এত সময় কনসেপ্ট দিচ্ছে, তারা না বললে হবে? ওখানে এনজয় কর, এনজয় কর, লাস্টে এনজয় কর। তাহলে এই প্রি তোরা বলতে পারে তাহলে কার জন্য বেশি গ্রেড লাগবে আর কার জন্য কম গ্রেড লাগবে? প্রথম কথা সেটা পরে কথা, যে কত গ্রেড সেটা পরে কথা। তোরা বলা যে কার জন্য বেশি গ্রেড লাগবে, গ্রেড অফ কংক্রিট কার জন্য বেশি লাগবে আর কার জন্য কম লাগবে, তোরা বল আমাকে। এক্স্যাক্টলি, প্রিতে বেশি গ্রেড লাগবে। প্রিতে মানে কি, আমি যখন কাস্টিং করছি সেই সময় আমি কংক্রিট কি করেছি, মানে স্টিলে কি করেছি, টেনশন দিয়ে দিয়েছি, তার জন্য প্রিতে আমাকে বেশি কংক্রিট গ্রেড দিতে হবে। আর পোস্টে মানে কি, পোস্ট মানে কাস্টিং করার পর আমি রড মানে রেনফোর্সমেন্ট দিয়েছি, দ্যাটস ওয়াই কম রড লাগবে, ওখানে কম স্ট্রেস আসবে, মানে কম স্ট্রেস আসবে, দ্যাটস ওয়াই আমার মানে গ্রেড অফ কংক্রিট কম লাগবে। দ্যাটস ওয়াই পোস্ট টেনশন প্রি স্ট্রেস কংক্রিট আমার কত M30, আর প্রি টেনশন প্রি স্ট্রেস কংক্রিট হচ্ছে M40। এগুলো মনে রাখবে, এগুলো ভুলিস না তোরা, একদম ভুল করে ভুলিস না, ভুল করে ভুলিস না এগুলো। বেশ, ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট ফর এনি ডিজাইন মিক্স কত, সেটা হচ্ছে 450 কেজি। যে কোনো ডিজাইন মিক্সের কংক্রিটে মেবি আরসিসি মেবি পিসিসি, ঠিক আছে? যে কোনো ডিজাইন ম্যাক্সিমাম 450-এর উপর আমি যাবো না, কেজি পার মিটার কিউব, এর বেশি আইএস কোড পারমিট করে না। বেশি যদি সিমেন্ট থাকে কি অসুবিধা হবে বলে দে, যদি বেশি সিমেন্ট থাকে কি অসুবিধা হবে, আমরা কিছু আগে পড়েছি, প্রথমেই পড়েছি, সিনকেজ। এক্স্যাক্টলি সিমেন্ট আমাদের দায়ী হচ্ছে সিনকেজের জন্য, তাহলে বেশি সিমেন্ট থাকলে সিনকেজ বেশি হবে। বেশ, তার জন্য সিনকেজ হবে, যত রিয়েকশন তত ক্ষতি না। দেখ টেবিল নাম্বার 16। আচ্ছা তোদের আমি একটা জিনিস বলি, আমি তোদের একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা কোশ্চেন আমি ভুল করিয়েছিলাম, কোশ্চেন আমি ঠিক করে দিচ্ছি। এই যে কোশ্চেনটা করিয়েছিলাম না, এই যে কোশ্চেনটা করিয়েছিলাম, এর অ্যান্সার কিন্তু 85 হবে না, এর অ্যান্সার কিন্তু 85 হবে না। এটা আমি দেখলাম কালকে, পেজ নাম্বার 30 উল্টা, পেজ নাম্বার 30 উল্টা কোডে দে, পেজ নাম্বার 30 দে, ক্লজ নাম্বার 17.4.1, 17.4.1 উল্টা, মানে দেখ ওখানে দেখ লেখা আছে 17.4.1 না 3 দেখ 4.3 দেখ, লাস্ট লাইন, একবার লাস্ট লাইন, ঠিক আছে? ওইখানে দেখ কোড টেস্ট এবার বলেছে, ওখানে এই ভাবটা দেওয়া আছে 75%, 150 অ্যান্সার কিন্তু 75%, ঠিক করে নেবে এটা, ঠিক করে নেবে এটা। 75%, এটা আলাদা জিনিস, এটা কোড টেস্ট, আমি অন্যরকম ভেবেছিলাম, তার জন্য 85%। এটা কোড টেস্ট, ঠিক আছে? কোড টেস্ট করেছে অ্যাজ পার IS-456, কোড টেস্টের জন্য দিয়েছে 17.4.3, দেখে নেবে কি দিয়েছে ওখানে, দেখ। নেক্সট, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোরা জানতিস না এরকম হয় বলে, ভালো করে শুনি মন দিয়ে, যে টেবিল নাম্বার 16 কতটা ইম্পর্টেন্ট 16 এসএসসি যেতে পর পর 2 বছর এরকম এখান থেকে কোশ্চেন আসে, এই টেবিল থেকে পর পর এখনো কোশ্চেন আসে এখান থেকে ফ্রিকোয়েন্টলি। 2021 যে পরীক্ষাটা ছিল সেখানে এসেছিল কোশ্চেন। বল কে কি বলছিস, বল কে কি বলছিস রে, শুনতে পাচ্ছি না, বল জোরে বল। হুম, হ্যাঁ লেস দেন 75%, অ্যাট লিস্ট না, অ্যাট লিস্ট
ঠিক আছে, দেখবি মন দিয়ে, ভালো করে শুনবি মন দিয়ে। টেবিল নাম্বার 16A, টেবিল নাম্বার 16A খুলবি, সেখানে দেওয়া থাকে টেবিল। সেই টেবিলে কি দেওয়া আছে ভালো করে মন দিয়ে শুনবি। প্রথম কথা হচ্ছে কভার। আচ্ছা তোরা বলতো, একটা মাটির ঘর, একটা মাটির ঘর, ঠিক আছে, একটা মাটির ঘর, একটা মাটির ঘর, একটা মাটির ঘর, ঠিক আছে, আর একটা পাকা বাড়ি, একটা পাকা বাড়ি, ঠিক আছে, দালান ঘর। কোথাও যদি আগুন লাগে, যদি ফায়ার যদি কি হয়, যদি হয়, আগুন যদি লাগে, কোন বাড়িটা আগে ক্ষতি করবে, কোনটা বেশি ক্ষতি হবে বল? কংক্রিট আগে বেশি ক্ষতি করবে। হোয়াই? কেন, কারণ কি? খড়ের মানে স্যার মাটির থার্মাল ঘরেতে, এক্সপানশন। মাটির ঘরেতে ছাদ থাকে, খড়ের চাল থাকে, টালি থাকে বা অ্যাডভেস্টার থাকে, ঠিক আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, বাট দেওয়াল কিন্তু পড়বে না। কিন্তু এখানে তোর যদি লাগে আমাদের কংক্রিট স্ট্রাকচারে, তাহলে কিন্তু সব শেষ, পুরো স্ট্রাকচার ভেঙে যাবে। হোয়াই? কেন বল? স্যার থার্মাল এক্সপানশন। ঠিক করে বল। সিমেন্টটা আগুন বেশি মানে লেগে যায় তাড়াতাড়ি। তাই? লজিক্যাল কারণ হবে, তোরা টেকনিক্যাল স্টুডেন্ট, তোরা লজিক্যাল কারণ বল। তোরা ইতিহাস অনার্স করছিস না, কোনো গেস করবি না, তোরা লজিক্যাল কারণ বলবি। কে বলতে পারবি দেখি? স্যার আমরা স্ট্রাকচারে যে স্টিল গুলো ইউজ করছি, রড গুলো, তার জন্য তারা আর কি টেম্পারেচারের জন্য বল বল, হচ্ছে বাড়তে চাইবে আর কি, ওই টেম্পারেচার, জন্য তখন তার টেম্পারেচার বাড়াচ্ছি, তাদের থার্মাল এক্সপানশন হচ্ছে কি, গলে যাবে বেশি টেম্পারেচার হলে, তার ডাক্টিভিটি বেড়ে যাবে, আর ডাক্টিভিটি বেড়ে গেলে ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন হলে ফেল করে যাবে, বেশি পরিমাণ ফেল করে যাবে, আগে ফেল করবে, ভেঙে যাবে। এই যে এখানে আমাদের আছে স্টিল, এই স্টিল থাকছে টেনশন জোনে, যে স্টিলগুলো আমার টেনশনকে আমার রেজিস্ট করছে স্টিলের মধ্যে, কংক্রিটের মধ্যে। এবার তুমি যদি হিট দাও, এই কভার, এখানে কভার থাকছে, নমিনাল কভার থাকছে, সে কভার বাদ দিয়ে তোমার ঢুকছে হিটটা, যখন গরম হচ্ছে তখন এটার মধ্যে কি, এটা যে গলনাঙ্ক বাড়ছে আসতে, মানে কি, মানে হিট হচ্ছে, বাড়ছে আর কি, গলতে শুরু করছে। যদি প্রচুর পরিমাণে হিট হয়, তাহলে গলে যাবে, এবং গলে যেয়ে পরে শুধু কংক্রিটে যাবে, তখন এটা আরসিসি হবে না, শুধু পিসিসি হয়ে যাবে। এবার পিসিসির উপরে তুই লোড দিচ্ছিস, ভাব তুই কি অবস্থা হবে, স্ট্রাকচার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। দ্যাটস ওয়াই টেবিল নাম্বার 16 আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে কোডে। ভালো করে শুনি মন দিয়ে পরে যে কি জিনিসগুলো বলেছে। যে ঘরে যদি আগুন লাগে, ফায়ার যদি হয়, ফায়ার ফাইটিং যদি হয়, তাহলে ফায়ার রেজিস্ট্রেশনের জন্য যদি বিম করি, সিম্পল সাপোর্টে যদি বিম হয়, যদি আমি বলি যে আধ ঘন্টা আগুন লাগার মধ্যে আমার চলে আসবে ফায়ার ব্রিগেড, তাহলে আধ ঘন্টার জন্য, আধ ঘন্টা আমার চললেও কোনো প্রবলেম না। আগুন যদি আধ ঘন্টা লাগে, আধ ঘন্টা যদি জ্বলে, তাহলে কোনো প্রবলেম। তাহলে মিনিমাম কভার বলছে সিম্পল সাপোর্ট বিমেতে 20 mm, স্ল্যাব সিম্পল সাপোর্টে 20 mm, রিব, মানে টি বিম কত 20 mm, কোলামের জন্য 40 mm মিনিমাম। আধ ঘন্টা চলে যাবে, আধ ঘন্টা চলে যাবে, মানে 1 GB নেট, আর 1 ঘন্টা ক্লাস করা করতে পারবি। তারপরে করতে হলে আবার তখন রিচার্জ করতে হবে। দেন কি, যদি আমার, যদি বলি আমি যে যদি বলি যে 1 ঘন্টা চলবে, তার মধ্যে আমার ফায়ার ব্রিগেড আসবে, তখনও 20 mm। এটা পরীক্ষাতে এসেছিল 20 mm। তারপরে 20 mm এর মধ্যে সবগুলো এখানে 40 mm আছে। যদি 1.5 hours যদি আমার চলতে থাকে, তারপর ফায়ার ব্রিগেড আসবে, তোর মনে হচ্ছে তখন কিন্তু সেই 20 mm থাকছে, শুধুমাত্র এটা চেঞ্জ হয়েছে, আর এটা ঠিক একই আছে। দেন এইটা এসেছিল শেষে 2000 রিব মানে টিবি, ক্লিয়ার? টিবিম এলবিম এসব, টিবিম এলবিম এসব আসছে ওটার মধ্যে। দেখ 2, যদি 2 ঘন্টা যদি চলে আমার, যদি 2 ঘন্টা আমার চলে আগুন লাগার, তার জন্য মিনিমাম কভার 40 mm অ্যাজ পার IS 456, এটা পরীক্ষাতে এসেছিল এই ভ্যালুটা। তোরা এই 1.5 আর 2, সিম্পল সাপোর্ট বিম, কন্টিনিউয়াস বিম, স্ল্যাবের মনে রাখবে এই জিনিসগুলো, এই ভ্যালুগুলো মনে রাখবে, এগুলো মুখস্থ রাখবি। নিয়ার অ্যাবাউট সেমই আছে, বেশি কিছু আসবে না, ডিফারেন্স নেই, এগুলো মনে রাখবি। আর কোলামের এইটা মনে রাখবি। হ্যাঁ, মনে রাখার কিছু না, এগুলো সবই একই আসছে, 40 স্যার ইন জেনারেল তো এই ভ্যালুগুলোই তো থাকে। থাকে, বাট এই যে বললাম তো এমনি 2 ঘন্টা, আপনার ডিমেতে এমনি 25 হয় মিনিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, 2 ঘন্টা 1 ঘন্টা বললাম না, এই যে এটা আবার মনে রাখবে, এগুলো কিন্তু, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে পরীক্ষাতে, এগুলো বইও তো সেটা লেখা নেই, বাট আমি তো করে দিলাম, এগুলো পরীক্ষাতে আসছে বলে মনে রাখবে, আজকের পর থেকে ভুলিস না এগুলো। দেন টেবিল নাম্বার 6, টেবিল নাম্বার 6 উল্টা কি আছে দেখ ভালো করে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট। আমি যে বলেছি সিমেন্ট কন্টেন্টগুলো এখানে যেগুলো বলেছি না, সেগুলো সমস্ত রকম কি, সাইজ অফ এগ্রিগেট
সাইজ অফ এগ্রিগেট 20 mm, সমস্ত রকম এগ্রিগেট যদি আমি ইউজ করি 20 mm। আচ্ছা, এগ্রিগেটের সঙ্গে আমার ওয়ার্কেবিলিটি কি সম্পর্ক আছে সবাই বলবি? আচ্ছা অভিজিৎ বল। অভিজিৎ না, অভিজিৎ না, আমায় বলবি, দেবস্মিতা বলবি, দেবস্মিতা, দেবস্মিতা বলবি, দেবস্মিতা বলবি। ক্লে এবং স্যান্ড, ক্লে এবং স্যান্ড সবচেয়ে কার মধ্যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, সবচেয়ে কার বেশি? হ্যাঁ, হোয়াই, কারণ কি? কারণ ওর পার্টিকেলস গুলো খুব ছোট থাকে এবং ওরা মানে অনেকটা জোর গতিতে। তাহলে ভয়েড কার বেশি থাকে? ভয়েড, পোরোসিটি কার বেশি, স্যান্ডের না ক্লের? ভয়েড বেশি থাকে স্যান্ডের। পোরোসিটি কার, পোরোসিটি কার? তা তুই কি করে বললি স্যান্ডে যদি পোরোসিটি বেশি হয়, স্যান্ডে যদি ভয়েড বেশি হয়, স্যান্ডে বেশি আমার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি করার কথা, তা তুই ক্লে কেন বললি? অ্যান্সার ঠিক ছিল কিন্তু তোর যুক্তিটা ঠিক হলো না। অবশ্যই পোরোসিটি বেশি ক্লের, অবশ্যই পোরোসিটি পোরাস ক্লে বেশি, ঠিক আছে। স্যান্ডের মধ্যে ভয়েড বেশি থাকে, মানে ভয়েডগুলো ইন্টারকানেক্ট নয় যেমন তেমন, তার মধ্যে কি থাকে, নাম্বার অফ ভয়েড হচ্ছে ক্লের বেশি, নাম্বার অফ ভয়েড হচ্ছে ক্লের বেশি, এবং স্যান্ডের হচ্ছে নাম্বার অফ ভয়েড কম কিন্তু একটা ভয়েডের সাইজ বেশি হয়, কিন্তু নাম্বার অফ ভয়েড কিন্তু দেখতে গেলে। বেশি হওয়ার জন্য তো বেশি জল অ্যাবজর্ব করে। বল বল কি বলছিস বল। বলছি ক্লে পার্টিকেলের সারফেস চার্জ থাকার কারণে তো না ওটা ওটা আলাদা কথা, ওটা আলাদা কথা, সারফেস চার্জের আলাদা কথা। আমি সারফেস চার্জে আসছি না এখন, আমি আসছি ভয়েড। আমি বলবো যেটা বলেছি সেটা কিছুক্ষণ পরে বলবো আমি। এবার তোরা আমি বলবি, যদি সাপোজ তোর ছোট পার্টিকেল থাকে, ছোট পার্টিকেল থাকে, ঠিক আছে, মানে আমার তুই আমায় বল সামেশন অফ সারফেস এরিয়া, সামেশন অফ স্পেসিফিক সারফেস এরিয়া, বল সারফেস এরিয়া স্যান্ডের এবং ক্লের কার বেশি? ক্লের বেশি, সারফেস এরিয়া বেশি, ভেরি গুড। সারফেস এরিয়া যদি বেশি হয়, আমি বেশি কংক্রিটে আসছি, কংক্রিটে তুই ইউজ করেছিস ওয়াটার, সিমেন্ট, এগ্রিগেট, ফাইন এগ্রিগেট কোর্সে সমস্ত রকম ইউজ করেছিস। এবারে এগ্রিগেট সাপোজ 20 mm, ভালো করে শুনে মন দিয়ে, এগ্রিগেট 20 mm, তার জন্য ডিজাইন করেছিস, তার জন্য করে বলে দিচ্ছি যে এরকম এরকম সিমেন্ট কন্টেন্ট লাগবে, এরকম এরকম ওয়াটার কন্টেন্ট লাগবে, তবে তুই ওয়ার্কেবিলিটি পাচ্ছিস। এবারে এগ্রিগেট সাইজ আমি কমিয়ে দিয়েছি, মানে এগ্রিগেট সাইজ 20 mm থেকে 10 mm করে দিয়েছি আমি, তাহলে বল তো আমি কি সেম ওয়ার্কেবিলিটি পাবো? ইয়েস অর নো? ওয়ার্কেবিলিটি আমার কে আমাকে দিচ্ছিল? দিচ্ছিল সিমেন্ট পেস্ট। তাহলে সিমেন্ট পেস্ট যখন দিচ্ছিল, আমি যদি স্মল সাইজ অফ এগ্রিগেট করে দিই, তাহলে আমার সার্ফেস এরিয়া বেড়ে যাচ্ছে, আর সার্ফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে লুব্রিকেশন আমার এরিয়া বেড়ে যাচ্ছে, আর লুব্রিকেশন যদি এরিয়া বেড়ে তাহলে মোর নাম্বার অফ সিমেন্ট পেস্ট আমার দরকার হচ্ছে। এক্স্যাক্টলি, ইয়েস অর নো? তাহলে সাইজ অফ এগ্রিগেট যদি বাড়িয়ে দিই 20 থেকে যদি 40 করে দিই, তাহলে বল আমার সিমেন্ট কম দিলেও চলবে না? বলে দে, যদি সাইজ অফ এগ্রিগেট অ্যাজ পার 20 mm ছিল, আমি যদি বাড়িয়ে দিই, তাহলে না কম সিমেন্ট দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, আমার ওয়ার্কেবিলিটি আরো বেশি পাবো আমি, ইয়েস অর নো? সেম সিমেন্টে। বেশ, বুঝে গেছিস তো? বেশ, এরপর এটা শুন মন দিয়ে, এরপর এটা শুন কি দেওয়া আছে এখানে। দেওয়া আছে কি, যদি সাপোজ 20 mm এগ্রিগেট থাকতো, তার জন্য আমার টলারেন্স কোনো কিছু নেই, কোনো কিছু দেখতে হবে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি 10 mm সাইজের এগ্রিগেট দাও, তাহলে তোমাকে +40 kg/সেমি এমকিউ আমাকে সিমেন্ট অ্যাড করতে হবে। কেন? কোনগুলো থেকে? এই যে এখানে, এই যে এখানে তুমি যদি দাও সিভিয়ার কন্ডিশন, সেখানে তুমি M20 গ্রেড কংক্রিট করছো, সেখানে তোমার আছে কত 320 kg/m³ মিনিমাম সিমেন্ট কোয়ান্টিটি আছে, মিনিমাম, ঠিক আছে। কিন্তু তুমি ইউজ করেছো কত? তুমি ইউজ করেছো 10 mm এগ্রিগেট, এগুলো সমস্যা 20 mm এগ্রিগেটের জন্য তুমি ইউজ করেছো 10 mm এগ্রিগেট, তাহলে কি বলছে, তখন তোমাকে 320 + 40 kg তোমাকে আরো অ্যাড করতে হবে, কার জন্য? 10 mm এগ্রিগেটের জন্য। বুঝে গেছিস কি বলেছে মিনিংটা? এটা বলতে জিজ্ঞাসা করেছে। আর যদি 40 mm করে দাও, তার জন্য -30 এবং 30 kg/m³ আমি সিমেন্ট কমা দিলেও চলবে, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? বেশ, নাও এটা ছোট পয়েন্ট লিখে দিচ্ছি, সবাই জানিস তোরা। ভলিউম অফ 1 ব্যাগ সিমেন্ট ইজ ইকুয়াল টু 0.0345 m³ ইজ ইকুয়াল টু কত? 34.5 লিটার। ক্লিয়ার? মনে রাখবে, এটা পরীক্ষাতে জিজ্ঞাসা করে। নাও এরপরে দেখ, গ্রেড অফ কংক্রিট বেশি কিছু জানতে হবে না, টেবিল নাম্বার 9 আমি যেগুলো পয়েন্ট সেগুলো বলে দিচ্ছি আমি। টেবিল নাম্বার 9 তোর টোটাল কোয়ান্টিটি অফ ড্রাই এগ্রিগেট বাই মাস 50 kg অফ সিমেন্ট টু বি টেকেন as the sum of individual masses of fine and coarse segregate in kgs. এর টোটাল সাম অফ ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট কার জন্য? M20 কেজির জন্য, পার 50 কেজি সিমেন্টের জন্য।
প্রতি 50 কেজি সিমেন্টে আমার 250 কেজি ফাইন এবং কোসেগ্রেট লাগবে কি M20 গেট কংক্রিট করার জন্য। M20 গেট কংক্রিট করার জন্য প্রতি 50 কেজি সিমেন্টে আমার 250 কেজি ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম কিন্তু এর থেকে এর বেশি যেতে পারবো না আমি। ম্যাক্সিমাম ফাইন এবং কোসেগ্রেট কত লাগবে 250। ওয়াটার কত লাগবে 50 এর জন্য 30 লিটার। এটা পরীক্ষাতে এসেছিল, বাঁকুড়ার যে তোরা পরীক্ষা দিয়েছিলি সেই পরীক্ষাতে এসেছিল কোশ্চেনটা। ইয়েস অর নো? বাঁকুড়ায় যে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা ছিল সেখানে কোশ্চেন এসেছিল M20 এর জন্য আমার কত সিমেন্ট ওয়াটার লাগবে। ইয়েস অর নো? এসেছিল কি আসছে অভিজিৎ? হ্যাঁ স্যার এসেছিল। বেশ, তাহলে কোন খাত থেকে যে কোশ্চেন আসবে সব আমার নখদর্পণে আমি দেখে নিয়েছি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, সেই লেভেল তোকে আমি পড়াবো। আমি বলে দেবো যে এই কোশ্চেন এখানে এসেছিল। তো অ্যাডভান্টেজ কি না অ্যাডভান্টেজ, বেশি পরিশ্রম করতে হবে না। দেন M15 330 কেজি সিমেন্ট আমার 330 কেজি ফাইনাল এবং কোর্সের লাগবে কার জন্য প্রতি 50 কেজি সিমেন্টের জন্য। ওয়াটার কত 32। এই তিনটে ভ্যালু আর এই তিনটে ভ্যালু মনে রাখবি, আর কিছু মনে রাখতে হবে না, এগুলো মনে রাখবি আর বাকিগুলো লাগবে না। বরবার করতে হবে ডিজাইন M25 বলতে পারবো না কিছু, ওটা ডিজাইন মিক্স করতে হবে। M25 এর কিছু ভ্যালু দেওয়া ছিল 28 লিটার। IS 456 কিছু বলেনি, ঠিক আছে? IS 456 এই ব্যাপারে কিছু বলেনি। দেখ এরপর আসছি নমিনাল কভার। কি জিনিস দেখ নমিনাল কভার। Nominal cover is the distance between the exposed concrete surface to nearest reinforcement bar. যে এক্সপোজ মানে যেটা বাইরের সারফেস তার থেকে নিয়ারেস্ট রেনফোর্সমেন্ট বার ইনক্লুডিং কি স্টিরাপ। মাইন্ড ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নমিনাল কভার হচ্ছে স্টিরাপ নিয়ে, কিন্তু স্টিরাপ বাদ দিয়ে নয়। ক্লিয়ার? স্টিরাপ নিয়ে তা দেখিয়েছি আমি এখানে দেখিয়েছি স্টিরাপ নিয়ে কিন্তু নমিনাল কভার। ক্লিয়ার? না এরপর নমিনাল কভার ফর সামথিং মেম্বার আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট যেগুলো আছে পরীক্ষার এক্সাম ওরিয়েন্টেড। যদি স্ল্যাব হয় তাহলে স্ল্যাবের জন্য যদি নো ডাটা যদি গিভেন থাকে তাহলে আমি 15 mm দিতে পারি। যদি স্ল্যাব থাকে সেখানে যদি আমি কোনো ডাটা যদি গিভেন না থাকে তাহলে 15 mm দিতে পারি। বাট ইফ যদি সাপোজ সিম্পল সাপোর্টেড স্ল্যাব তখন 20 থেকে 55 mm ম্যাক্সিমাম 55 mm যেতে পারবো আমি স্ল্যাবে, ঠিক আছে? কন্ডিশন অনুযায়ী আমি যখন স্ল্যাব ডিজাইন করবো তখন বলবো এগুলো আমি। তাহলে 20 থেকে 55 mm যেতে পারবো। জেনারেলি কত 15 mm ধরা হয়। যদি কন্টিনিউয়াস স্ল্যাব হয় তখন 20 থেকে 45 mm সমস্ত রকম বলবো, ডিল করবো আমরা স্ল্যাবে। বিমে জেনারেলি কত 20 mm, বাট সাম কেসেস 25 মে অলসো বি প্রোভাইডেড। কোলাম কত 40, ফুটিং কত 50, রিটেনিং ওয়াল কত 75। এগুলো প্রত্যেকটা ডিজাইন কনসিডারেশন আছে, আমি বলবো আবার সব এগুলো যে 40 আবার এটা হতে পারে, এর থেকে কম হতে পারে, এর থেকে বেশি হতে পারে। কখন কোন সমস্যা বলবো আমরা যখন ডিজাইন করবো কোলামে তখন বলবো, এখন আমার জানতে হবে না। এই স্লাইড নিয়ে কোনো ডাউট আছে বল। বলে না স্যার। দেখ নেক্সট স্লাইড। সাম আদার ইম্পর্টেন্ট প্রপার্টিজ। কি লেখা আছে বলতো হেডিংটা? সাম আদার প্রপার্টিজ অফ কংক্রিট কি লেখা আছে? অ্যাজ পার IS 456/2000, অ্যাজ পার IS 456/2000 অ্যামেন্ডমেন্ট নাম্বার কত 5। যারা প্রিন্ট করাসনি কোডগুলো ইমিডিয়েটলি প্রিন্ট করিয়ে নে RSS শেষ হওয়ার আগে। সেখানে বলে দিচ্ছে 3 days স্ট্রেংথ 45% অফ স্পেসিফাইড স্ট্রেংথ, 7 days স্ট্রেংথ। এগুলো মডিফাই হয়েছে, কিন্তু আগে ছিল 2 ধাপ ছিল 3 দিনে 50% ছিল 60% ছিল, এখন কিন্তু নেই। মানে 7 days ছিল 60% 67%, এটা ছিল 50% কিউরিং করার পরে। এটা ছিল আমাদের 67%, মানে 2/3, ঠিক আছে 2/3 ছিল। আর এটা নিয়ে কোনো কিছু বলেনি আইএস কোড, এখন বলেছে 14 দিন 28 দিনে ছিল নিয়ার অ্যাবাউট 96%। কিন্তু এরা মডিফাই করেছে নতুন, এখন বলেছে আইএস কোড বলছে নাম্বার 5 বলছে 3 দিনে 45% স্পেসিফাইড স্ট্রেন আসবে, 7 দিনে কত 60%, আর 14 দিনে কত আসবে 85%, যদি ঠিকঠাক করে কোয়ালিটি কন্ট্রোল হয় তবেই। ক্লিয়ার? নাও এবারে এজ বাড়ার সঙ্গে সঙ্গে কংক্রিটের স্ট্রেন্থও বাড়ে। এজ বাড়ার সঙ্গে সঙ্গে কংক্রিটের স্ট্রেন্থও বাড়ে। 1 মান্থ জেনারেলি 100% হয়ে যায়, 1 মান্থে জেনারেলি 100% হয়ে যায়। 3 মাস যখনই কংক্রিটের বয়স হয়ে গেল তখন 10% স্ট্রেন্থ আবার এক্সট্রা গেইন করে যাবে, বাড়বে, স্ট্রেন্থ গেইনিং হবে। 6 মাস যখনই হবে বল বলছি স্ল্যাব কাস্টিং করার কতদিন মানে কতক্ষণের মধ্যে কিউরিং করা উচিত অ্যাকচুয়ালি?
জেনারেলি হিসাব মতো ফাইনাল সেটিং টাইম হয়ে যাওয়ার পরে কিউরিং করা উচিত, ফাইনাল সেটিং টাইম বা হার্ড হয়ে যাওয়ার পরে, পাতি কথা, হার্ড হয়ে যাওয়ার পরে। আমি যখন কিউরিং, প্রথম কথা বল তোর কিউরিং কেন লাগে, কিউরিং কেন লাগে? আমার 38% যে কংক্রিট, শুন ভালো করে মন দিয়ে, কংক্রিটের মধ্যে, বল 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 কি বলছিস? কিউরিং কেন লাগে? ওটা তো হিট ও হাইড্রেশন হয় বলে। কংক্রিটের মধ্যে 38% ওয়াটার আমরা এক্সট্রা দিই সমস্ত রকম, প্রথম কথা যে পোরগুলো ফিল আপ করার জন্য আর হিট অফ হাইড্রেশনে পার্টিসিপেট করার জন্য। ওই 38% ওয়াটার যখন রিমুভ হয়ে যায় তখন তোকে বাইরে থেকে ওয়াটার আর্টিফিশিয়ালি অ্যাড করতে হয় যাতে কিউরিং প্রসেস কন্টিনিউ থাকে। এম আই রাইট? ইয়েস অর নো? বলে দে। আমি আবার বলছি, 38% ওয়াটার কি জিনিস সেটা পরে বলবো, এখন জানতে হবে না। 38% ওয়াটার আমরা কংক্রিটে মিলাই এমনিতেই অ্যাড করে দিই রিয়েকশন এবং হিট অফ হাইড্রেশনে পার্টিসিপেট করার জন্য। তার মধ্যে 23 থাকে তোর, 15% থাকে তোর আই থিঙ্ক তোর স্পেসগুলো ফিল আপ করার জন্য, পোর স্পেসগুলো, আর 23% থাকে তোর আমাদের রিয়েকশন পার্টিসিপেট করার জন্য। ওগুলো যখন শেষ হয়ে যায়, হ্যাঁ যখন শেষ হয়ে যায় তখন আমরা বাইরে থেকে আর্টিফিশিয়ালি ওয়াটার অ্যাড করি, আর ওইটাকে বলা হয় কিউরিং। ক্লিয়ার? তাহলে কিউরিং মোটামুটি যখন কখন করবো, যখন মোটামুটি দেখতে পাচ্ছি যে আমার বর্ষা বৃষ্টি হচ্ছে, বা শীতকাল ময়েশ্চার আমার কি আছে, ড্রাই আছে, গ্রীষ্মকাল ময়েশ্চার আমার মানে প্রচুর ময়েশ্চার আছে, তখন কিন্তু ডিপেন্ড করছে সমস্ত রকম কিছু। বর্ষাকালে প্রচুর পরিমাণে আমাদের ময়েশ্চার থাকে, তখন কিন্তু আমাদের কিউরিং 28 দিন মানে একদিন পর করতে কোনো প্রবলেম। এবার শীতকাল আমার ইজিলি ওয়াটার কি ইভাপোরেট হয়ে যায়, ইভাপোরেট হয়ে যায়, প্রচুর রোদ দিয়েছে, ইভাপোরেট হয়ে যাবে, তখন 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 কিন্তু কিউরিং ঠিকঠাক টাইমে করতে হবে। ডিপেন্ড করছে যে তোর কংক্রিট হার্ড হয়ে গেছে কিনা। হার্ড কখন হবে? যখন রিয়েকশন কমপ্লিট হয়ে গেছে, তখন তোর বাইরে রিয়েকশন কমপ্লিট হয় না, রিয়েকশন চলবে, বাট ম্যাক্সিমাম রিয়েকশন কমপ্লিট হয়ে গেছে ওই ওয়াটারের জন্য, আর ওয়াটার বাইরে বেরিয়ে এসছে। জিনিসগুলো বুঝতে পারছিস না তোরা সবাই কি বললাম? বল রে বিদ্যুৎ। দেখ এরপরে দেখ, মন দিয়ে শুনবি। ইনক্রিজ ইন স্ট্রেংথ উইথ এজ ফ্যাক্টর। আমি তো বললাম যে 3 দিনে এত, 7 দিনে এত, 40 ডেজে এত, আবার এরকম করে ইনক্রিজিং করে, আবার স্ট্রেংথ কিন্তু গেইন করে, গেনিং পাওয়ার থেকে কংক্রিটের। কিরকম করে? 1 মাসের মধ্যে জেনারেলি 100% স্ট্রেংথ চলে আসে। 3 মাস যখন হয় তখন 10% আরো স্ট্রেংথ এক্সট্রা পাবে, গেইন করে যাবে। 6 মাসে 15%, আর 12 মান্থে 20% মোর। এরকম করে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত চলতে থাকে, আপ টু 5 ইয়ার্স পর্যন্ত স্ট্রেংথ গেনিং পাওয়ার কংক্রিট থাকে, স্ট্রেংথ গেইন করতে থাকে। 5 ইয়ারের পরে জেনারেলি স্ট্রেংথ একবার জিরো হয়ে যায়, আর গেইন করে না। ক্লিয়ার? এবার আস্তে আস্তে কমতে শুরু করে কিছুদিন পরে, 50 বছর 60 বছর পর কমতে শুরু করে। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা পড়েছে কিন্তু অনেকবার পরীক্ষাতে পড়েছে কিন্তু এগুলো ফ্যাক্টরগুলো। এগুলো কোথাও পাবি না, অনেক জায়গাতে আমি খুঁজে বার করেছি এগুলো। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ কংক্রিট জেনারেলি কত হয়? 10 থেকে 10 ইন্টু 20, 10 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি পার সেন্টিগ্রেড। আর এটা রেঞ্জ কত থাকে? জেনারেলি 9 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত থাকে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি পার সেন্টিগ্রেড, আচ্ছা 12 ইন্টু 10⁻6 ডিগ্রি পার সেন্টিগ্রেড, এটা রেঞ্জ থাকে। আর জেনারেলি কত ধরা হয়? 10 ইন্টু 10⁻6। এটা এটা বলতো নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু স্টিলের তোর আলফা সমান কিনা? অ্যাপ্রক্সিমেটলি স্টিলের আলফা সমান। স্টিল এবং আমাদের স্টিল মানে কি? রেনফোর্সমেন্ট, স্টিল রেনফোর্সমেন্ট হিসেবে ইউজ করা হয় না, সেই স্টিলের সঙ্গে আমাদের কংক্রিটের যে থার্মাল এক্সপানশন আলফা ভ্যালুটা সমান থাকে। তার জন্য কি সুবিধা সেটা আমরা বলবো কালকে ক্লাস, আজকে বলবো না। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এখানে পুরো ক্লিয়ার তো? সব চুপচাপ, সব চুপচাপ। জিনিসগুলো সিরিয়াস হতে রাখ, বলবি আমাকে একটু, তোরা কোপারেট করবি, না হয় আমি বকে যাচ্ছি কন্টিনিউ। বলছিলাম স্যার, বল। স্ট্রেংথটা গেইন করতে যে সময় লাগছে স্যার, হুম, তো স্যার ওইটা মানে কত বছর পর স্যার স্ট্রেংথটা মানে লস করবে স্যার? এগুলো এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এগুলো কেউ কিছু বলতে পারবে না, বুঝেছিস তো? এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন। কেন বলছি? কারণ এগুলো কোর্স এরকম করে কিছু স্পেসিফাই করা দেয়নি যে কত বছর পরে ঠিক কংক্রিটের স্ট্রেংথ লস করবে। জেনারেলি গেইন করে আপ টু 5 ইয়ার্স, তাহলে আপ টু 5 ইয়ার্স পর কিছুদিন যাবে কনস্ট্যান্ট থাকবে, তারপর কি আস্তে আস্তে লস হতে শুরু করবে। কি বললাম বুঝেছিস তো? এগুলো এক্সপেরিমেন্টাল অবজারভেশন, কোথাও সেরকম করে স্ট্যান্ডার্ড কোনো ভালো দেওয়া নেই। এগুলো চলছে এখন, চলছে রিসার্চ, এখন চলছে রিসার্চ, এগুলো সমস্ত রকম রিসার্চ হচ্ছে, এগুলো মানুষ যারা পিএইচডি করছে তারা সব করছে, এগুলোর উপর রিসার্চ চলছে, এখন কোনো কিছু অ্যাকুরেট রেজাল্ট পাইনি কেউ, পেলে অবশ্যই করে দিত। দেখবি মন দিয়ে শুনবি এরপরে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট ক্রিপ অফ কংক্রিট। আমরা স্টেনের মধ্যে পড়েছি, ঠিক আছে? আজকে নতুন জিনিস পড়বো অনেক কিছু, দেখবো জিনিসগুলো, ফিল করবো কাছ থেকে, ফিল করবো যে কংক্রিটের মধ্যে ক্রিপ কিরকম আসে। তার আগে তোর সাথে একটু গল্প করে নি আমি। বল
যারা নতুন জয়েন করেছিস, বিশ্বজিৎ দুলে, বাড়ি কোথায়? বিশ্বজিৎ দুলে বাড়ি কোথায়? খাতড়া খাতড়ায় কোথায়? খাতড়া কলোনিতে তুমি বংশবতী করে। কংসাবতী কলোনি। লিঙ্ক কিভাবে যোগাযোগ হয়েছে, ক্লাসের লিঙ্ক? মেসে এসেছিল, মেসে তারপরে ছিল দেখলাম যে কোন কলেজ, কোন কলেজ? বিটেকে ভর্তি হয়েছে পুরুলিয়া, ওই রামকৃষ্ণ মাহাতো। এটা আর ডিপ্লোমা ডিপ্লোমা বিষ্ণুপুর বিপিএ কতর ব্যাচ? 2021 ছিল। আচ্ছা ঠিক আছে। বিশ্বজিৎ দুলে হলো। লাবণী মাইতি বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। কোন কলেজ? আমি ডিপ্লোমা করেছি আইসিবি পলিটেকনিক থেকে ঝাড়গ্রাম। তারপর হলদিয়া থেকে বিটেক কমপ্লিট হয়ে গেছে আমার। এখন তারপর 2 বছর চাকরি করেছি, 17 বিটেক পাস আউট। আচ্ছা তারপর 2 বছর চাকরি করেছি, এখন হচ্ছে যাদবপুরে আমি ইয়ে করছি, এমটেক করছি। কিসে, স্ট্রাকচারে? না, চারটা মানে আমি রেট্রোফিটে করছি, এটা ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, কোন কোন মানে স্পেশালাইজেশন? আমি রিপেয়ার অ্যান্ড রেট্রোফিট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। আইসিবি কত সাল? 40 মানে মাধ্যমিক দিয়ে তারপর 40 মানে ওই শুভদীপ দেব আছে তো, শুভদীপ সাঁতরা। 40 গরিবপত্র আইসিবি তো আমার মনে পড়ছে না। শুভদীপ সাঁতরা। শুভদীপ সাঁতরা আমার রাত্রাবেলায় ক্লাস করে, ও 14 ব্যাচ। আচ্ছা প্রীতিকনা তো বললো। আচ্ছা সুমিত সরকার কোথায় বাড়ি, কোন কলেজ? তারাপীঠ কলেজ? কলেজ তুমি ডিপ্লোমা করেছে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক থেকে। হুম। আর এখন বিটেক থার্ড ইয়ার। কোন কলেজ? শোনো। সনকা এডুকেশনাল ট্রাস্ট। আচ্ছা সনকা। অভিজিৎ তো কোন কলেজ ছিল? অভিজিৎ? সে বিটেক সনকা ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে যারা নতুন ক্লাস কেমন লাগছে, ফিডব্যাক? সে খুব ভালো লাগে। মানে পড়ানোর স্টাইলটা খুব ভালো। মানে সমস্ত রকম মাথায় ঢুকছে তো ঠিকঠাক করে পুরো এবারে? বেশ, তাহলে ঢুকলেই ভালো। তাহলে ক্রিপ অফ কংক্রিট, এবার আমরা ক্রিপ অফ কংক্রিট পড়বো এবং দেখবো, ফিল করবো কংক্রিটের মধ্যে, তোকে ঢুকিয়ে দেবো কংক্রিটের মধ্যে, কংক্রিটের মধ্যে তোকে আমি ঢুকিয়ে দেবো এবং তোরা জিনিসগুলো ফিল করবি তা কি করে। ভালো করে মন দিয়ে শুনবি তাহলে সবাই করে, যেটা বলছি আমি। দেখ, এটা কংক্রিটের কিউব, এটা কংক্রিটের কিউব। সেই কংক্রিটের কিউবে আমাদের অভিজিৎ, কৌস্তব আর বিদ্যুৎ, এরা 4-5 মিলে গ্রুপ করেছে, দিয়ে লোড অ্যাপ্লাই করছে। ফার্স্ট লোড অ্যাপ্লাই করেছে, প্রথমেই লোড অ্যাপ্লাই করে দিয়েছে 100 ইউনিট লোড অ্যাপ্লাই করেছে। কিছুটা বসলো, কিছুটা বসে সাপোজ বললাম যে 1 mm বসে গেল নিচের দিকে, মানে ডিফ্লেকশন হলো, এদিকেও সাপোর্ট আছে বা এদিকে লোড অ্যাপ্লাই করছে, তাহলে প্রথমে বললাম যে 1 mm বসে গেছে। বেশ, এবার সবাইকে বলছি সবাই আয় রে, তখন আরো দুজন যোগ করছে, আরো দুজন যোগ করলো, আরো লোড অ্যাপ্লাই করলো বেশি করে, দিয়ে আরো 2 mm বসলো, মানে ধরলে 150 লোড অ্যাপ্লাই করেছে, 150 ইউনিট লোড অ্যাপ্লাই করেছে, দিয়ে আরো টোটাল বসে গেছেন 3 ইউনিট, মানে 3 mm। প্রথমে বসেছিল 100 জন 1 mm, এখন 150 জন আরো 2 mm বসে গেছে। এরা খুশি নয়, আরো লোড অ্যাপ্লাই করছে, এখন করেছে 200 ইউনিট লোড অ্যাপ্লাই করেছে, আরো বসেছে 5 mm বসে গেছে, টোটাল 5 mm বসে গেছে, এখন 5 mm টোটাল বসে গেছে। দিয়ে সেই লোডটি রেখে দিয়ে এরা চলে গেছে, আর কোনো পাত্তাই নাই। 10 বছর পর যখন এসে দেখবে, তখন কি 5 mm ডিফরমেশন থাকবে না বেশি না কম বলে দে? লোড কিন্তু কনস্ট্যান্ট, লোড কিন্তু 200 mm আছে, 200 ইউনিটই আছে, 200 ইউনিট লোড আছে, কিন্তু তারা লোড অ্যাপ্লাই করে দিয়ে তারা চলে গেছিল ঘর। 10 বছর পরে এসে দেখা করতে তার সাথে কংক্রিটের সাথে, তারা কি দেখবে গেছে পরে, কংক্রিটের মধ্যে ডিফরমেশন কি 5 mm থাকবে না কম না বেশি? সবাই বলবি নিজের কনসেপ্ট ক্লিয়ার কর, বেশি না কম না একই থাকবে, বলে দে। যত দিন বাড়বে ক্রিপ কোএফিসিয়েন্ট কমে যাবে, সেটা কম স্যার। মানে কি বলছিস যে 5 mm থেকে আরো কমে যাবে নাকি বলছিস? 5 mm থেকে আরো বেশি কমে মানে কি 4 mm হয়ে যাবে নাকি বলছিস? বলে দে 4 mm হয়ে যাবে। হ্যাঁ স্যার। বেশ, বাকিরা বারে আমাকে একটু তো হেল্প করতো না, যে হ্যাঁ এরকম হবে, তোরা বল, তবে তো বলতো তোর ভুল জিনিস হলো, ভুল বলছিস তোরা ঠিক বলছিস বলবো তো, তারা বল, নিজেরা ট্রাই কর।
দেখ শুন আমার ভালো করে, 10 বছর পর তোরা যদি এসে দেখিস কংক্রিটের মধ্যে 5 mm থাকবে না, যেটা হয়ে যাবে 8 mm, বেড়ে যাবে। 8 mm কেন বললাম, একটা অ্যাপ্রক্স বললাম আমি, ঠিক আছে, বেড়ে যাবে মানে বাড়বে আর কি। ওই যে কনস্ট্যান্ট লোড, যে লোড তুই অ্যাপ্লাই করে চলে গেছিলি, সেই লোডের জন্য ওটার মধ্যে আসলে ক্রিপ, আর এই ক্রিপের জন্যই আমার কন্টিনিউস একটা পার্মানেন্ট স্ট্রেন, মানে পার্মানেন্ট বলবো নাকি, কন্টিনিউস একটা স্ট্রেন আমার চলতে থাকবে এখানের মধ্যে। সেই স্ট্রেন আরো গেইন করবে, ফার্দার ইনক্রিজিং অফ লোড। একটা কনস্ট্যান্ট লোডের জন্য আবার ওই কংক্রিটের মধ্যে আবার ফার্দার ডিফর্মেশন হবে, তুই এক্সট্রা লোড অ্যাপ্লাই করিস বা না করিস। যদি তাহলে হতোই তো হতো, বা যেহেতু 10 বছর পর টাইম অনেক টাইম গেছে, সেই সময় টাইমের মধ্যে আরো তোর ওই 200 লোড যে কনস্ট্যান্ট ছিল, তুই যখন ছেড়ে চলে গেছিলি, তার জন্য ওটার মধ্যে আবার কি হয়েছে, ডিফর্মেশন হয়ে গেছে। ওই ঘটনাই বলে ক্রিপ অফ কংক্রিট। কার জন্য হয়েছে, ক্রিপের জন্য হয়েছে। পার্টিকুলার কোনো কারণ কেউ বলতে পারবে না, এখন পর্যন্ত কেউ বলেনি। এটারও চলছে রিসার্চ এখন, ঠিক আছে। ডাইরেক্টলি লেখা আছে, পিল্লাই মিনন একটা বই আছে, খুব ভালো বই, আরসিসি পিল্লাই মিনন, সেখানে লেখা আছে ক্লিয়ারলি যে এটার মধ্যে এটা এখনো কোনো কিছু কেউ বলতে পারেনি, চলছে এখনো নট ফুললি আন্ডারস্টুড। লেখা আছে, আমি লিখে দেবো, বলে দিয়েছি এখানে, দ্য এক্সাক্ট মিনিং মেকানিজম অফ ক্রিপ ইন কংক্রিট ইজ স্টিল নট ফুললি আন্ডারস্টুড। এখনো কোনো পুরোভাবে জানা যায়নি কেন হচ্ছে। অনেকে বলে কি বলে অ্যাট্রিবিউট কি আছে, internal movement of absorbed water, viscous flow of sliding between gel particle, moisture losses and the growth of micro crack, এগুলো অনেকে বলে, তার জন্য হতে পারে ক্রিপটা। বাট এক্সাক্ট মিনিং এখন কিন্তু কেউ বলতে পারেনি। এটা ভালো একজন রাইটারের ভালো একটা মানে বৈশিষ্ট্য। ক্লিয়ার? পিল্লাই মানে একটা ভালো আর্টিস্টের বই, খুব ভালো বই, স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে। ওর মতো কনসেপ্ট আমি আমার হয়তো কোথাও নেই, কারণ যে কখনো কনসেপ্ট দেওয়া আছে, তারা পড়লে বুঝতে পারবি। ক্লিয়ার? যেগুলো ছোটখাটো বই, মানে পাতি লেখকের বই, সেখানে অনেক কারণ থাকবে। যারা যারা তুই বল তাহলে একটা ভালো লেখক, মানে ইন্ডিয়ান অথার, সে ভালো লেখক বলছে যে ফুললি নট আন্ডারস্টুড, আর যারা ছোট লেখক, যারা ছোট মানে অথার, তারা কি বলে দিচ্ছে এরকম কারণ? কোনটা ঠিক? আইআইটি, ইনি হচ্ছে আইআইটি প্রফেসর পিল্লাই মেনন, ঠিক আছে। সে আইআইটি প্রফেসর বলছে যে না এরকম কোনো কারণ হয়নি, জানতে পারেনি, তাহলে সে কম, তার নলেজ কম? এখনো এগুলোর উপরে চলে স্টিল রিসার্চ, কেন আমার এরকম ঘটনা ঘটে, কিন্তু অবশ্যই কম, অবশ্যই বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে। এটা বলে যে ক্রিপ। এবার পড়বো আমরা কি জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে, বা ইফেক্ট কি ক্রিপের। it is a time dependent strain, time dependent, ক্রিপ মানে তো ফাটল, তাই তো? না ফাটল নয়, স্ট্রেন, যে ডিফরমেশন, crackটা হচ্ছে। স্ট্রেন, ইন্টারনাল স্ট্রেন। ক্রিপ মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রেন, ফাটল নয়, ক্র্যাক নয়, এসব ক্র্যাক ফ্যাক কিছু নয় এসব। দেখ আচ্ছা, আচ্ছা। বলবো সব মাস্টার সব বলবো, ডোন্ট ওয়ারি। আমি কি বললাম, যে তুই কিউবের উপর লোড লাগাচ্ছিস, ভালো করে শুনবি, কিউবের উপর লোড লাগিয়েছিস, সেই কিউবের উপর লোড লাগিয়েছিস, প্রথমে লাগালি 100, কিছুটা বসলো, কিছুটা দাবলো, আরো 50 কর, আরো কিছুটা দাবলো, আরো 50 কর, আরো কিছুটা দাবলো, আরো 50 কর, আরো কিছুটা দাবলো, দেখলি টোটাল আমার নেমে গেছে কতটা, 8 mm। এই লোডটা লাগিয়ে তুই ঘর চলে যা, ঘুমা এখন, 10 বছর ঘুমা কুম্ভকর্ণের মতো। ঘুমানোর পর তুই আয়, এসে চেক কর, তখন দেখবি এটা আরো 2 mm নিচে নেমে গেছে, মানে হয়ে 10 mm। আর কোনো তুই লোড লাগাস নি, তাও দেখ নিচে দিকে নেমে গেছে, আরো 2 mm হয়েছে এক্সট্রা। এই যেটা হলো এক্সট্রাটা, এই ঘটনাটাই বলে ক্রিপ। এটা কি ক্রিপের জন্যই হয়েছে। ক্লিয়ার? এবার দেখবো কি জিনিস এগুলো। না ফার্দার স্ট্রেন, তুই লোড লাগাচ্ছিস না তো, অথচ স্ট্রেন হয়ে যাচ্ছে, ফার্দার আরো ডিফর্মেশন হচ্ছে। তুই লোড এক্সট্রা তুই লাগাচ্ছিস না, লোড তো লাগানোই আছে, লোড লাগানোই আছে, কিন্তু তাও তোর ওই বডির মধ্যে স্ট্রেন ডেভেলপ হয়েছে, আরো তোর 8 থেকে 10 হয়ে গেছে, মেবি সেটা 15, মেবি 20, ডিপেন্ড করছে কি প্রপার্টির উপর ম্যাটেরিয়ালের। এবার তুই আমায় বল, বিদ্যুৎ অভিজিৎ তোরা সবাই বলবি, তোরা নিজেরা ফিল, সব কাছ থেকে ফিল করবি জিনিসগুলো, আরসিসিটা, বিমের উপরে যে ডেড লোড থাকে, বিমের উপরে বা স্ল্যাবের উপরে যে ডেড লোড থাকে, সেই ডেড লোডের জন্য, বা কোলামের উপরে বল, বা প্রিস্টেসের জন্য প্রিস্টেসিং যে ফোর্স থাকে, সেই প্রিস্টেসিং ফোর্স বল বা ডেড লোড বল, তাদের জন্য বিমের মধ্যে কি আছে রে, তাদের জন্য বিমের মধ্যে কি আছে রে, ডিফ্লেকশন। এবং সেই ডিফ্লেকশনটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। তার জন্য আমাদের ক্রিপ পড়তে হয়, তার জন্য আমাদের ক্রিপ জানতে হবে। এটা আমাদের স্ট্রাকচারের লোড 50 বছর 60 বছর, তুই কি ডেড লোড রিমুভ করবি বল? তুই বিমের উপরে ডেড লোড রিমুভ করবি না? কোনদিন করবো না ডেড লোড, 50 বছর চলে যাবে, আমি 10 বছর কথা বললাম, 50 বছরে চলে যাবে সেটা। তখন একটা ডিফরমেশন চলে আসে, পারমানেন্ট ডিফরমেশন, ডিফ্লেকশন, হিউজ পয়েন্ট ডিফ্লেকশন হয়ে যায় ডিউ টু ক্রিপের জন্য। তার জন্য পড়তে হয় প্রিস্টেসিং ফোর্স। তুই অ্যাপ্লাই করেছিস বিমের মধ্যে এরকম রোডটা কেটে দিয়ে, এই যে তুই যে রোডটা দিলাম, আমি তখন বলছিলাম না, যে রোডটা দিয়ে যেখানে প্রেসিডেন্ট ফোর্স অ্যাপ্লাই করেছিস, তো যদি ডিফর্মেশন হয়ে যায় এখানে, এই মেম্বারটা এখানে চলে এরকম করে, তাহলে প্রেসিডেন্ট ফোর্স লস হয়ে যাবে না? হবে তো। তার জন্য ডিজাইন করতে হয়, রিটেক করে। এগুলো পড়বো আমরা, প্রিস্টেস কংক্রিটে পড়বো, এগুলো পড়বো, প্রিস্টেস কংক্রিটে পড়বো আমরা, ডিটেলসে পড়বো, দেখবি মন দিয়ে শুনবি। তাহলে ইনক্রিজ ডিফ্লেকশন অফ বিম অ্যান্ড স্ল্যাব, এটা এফেক্ট অফ ক্রিপের জন্য, এফেক্ট অফ ক্রিপের জন্য।
কি ইনক্রিজ ডিফ্লেকশন অফ বিম অ্যান্ড স্ল্যাব, ইনক্রিজ ডিফ্লেকশন অফ স্লেন্ডার কলাম, স্লেন্ডার কলামেরও ডিফ্লেকশন বেড়ে যায় লম্বা যদি কলাম হয়। লস অফ প্রিস্ট্রেস ইন প্রিস্ট্রেস কংক্রিট, লস অফ প্রিস্ট্রেস যেটা আমি দিয়েছি প্রিস্ট্রেসটা তার লস হয়ে যাবে কোথায় প্রিস্ট্রেস কংক্রিটে। এবার চল স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম ড্র করি প্রিস্ট্রেস কংক্রিটে বা প্রিস্ট্রেস মেম্বারে বা ক্রিপের জন্য। ক্রিপের জন্য স্ট্রেস এবং স্ট্রেন, লোড বাড়াচ্ছিস লোড বাড়াচ্ছিস লোড বাড়াচ্ছিস বাড়াচ্ছিস, স্ট্রেন চলে এসছে এখানে। এই স্ট্রেন পর্যন্ত ঠিক আছে, তুই লোড দিয়েছিস ছেড়ে দিয়েছিস, এই যে লোড দিয়েছিস তুই ছেড়ে দিয়েছিস, এই যে লোড বাড়িয়েছিস, এই লোড বাড়িয়েছিস তুই লোড বাড়িয়েছিস, তোর হয়েছে স্ট্রেন, এই যে এই লোড বাড়িয়েছিস হয়েছে তোর স্ট্রেন। এই যে স্ট্রেনটা, এই স্ট্রেনটা এখান পর্যন্ত স্ট্রেনটা হচ্ছে তোর কি ইলাস্টিক স্ট্রেন, তুই আর লোড দিসনি, এবার তুই কি করেছিস, তুই লোড দিয়ে ওই যে লোড এখন অ্যাপ্লাই করেছিস সেই লোড দিয়ে ঘর চলে গেছিস, তুই লোড দিয়ে ঘর চলে গেছিস, 10 বছর পরে এসে দেখছিস তোর স্ট্রেনটা এরকম হয়ে গেছে, তোর হয়ে গেছে বেড়ে গেছে লেন্থে। এটা কি বলা হবে ক্রিপ স্ট্রেন, কি বলা হবে এটাকে ক্রিপ স্ট্রেন বা প্লাস্টিক স্ট্রেন বা প্লাস্টিক স্ট্রেন। আর এটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, এটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, তুই যদি লোড এখানে রিমুভ করে দিস তো এটা পুরো রিকভারি হয়ে যেত, ইলাস্টিক স্ট্রেন। এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কার ক্রিপের জন্য, ক্রিপ স্ট্রেনের জন্য। দাঁড়াতে একটু ওয়েট করতে। হ্যালো, হ্যাঁ যা আসো নাম্বার করতে পাই কে জানে। হ্যাঁ আগরে দেখবি ক্রিপ অফ কংক্রিট, ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেন, ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেন। তাহলে নিশ্চয়ই টাইম এবং স্ট্রেনের রেসপেক্ট আমাকে বার করতে হবে গ্রাফ, এস অর নো। যখন স্ট্রেস এবং স্ট্রেনের রেসপেক্ট বললাম গ্রাফ আছে, সেটা নিশ্চয়ই স্ট্রেন এবং টাইমের রেসপেক্ট গ্রাফ আছে, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। বড় রে বেশ, এরপরে ভালো করে শুনবি ক্রিপের এই যে ডায়াগ্রামটা, এটা ইম্পর্টেন্ট, স্ট্রেন এবং টাইম। তাহলে তুই যখনই প্রথমে লোড দিয়ে দিয়েছিস 100 200 যদি লোড দিয়েছিস, সেই লোডের জন্য সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্টেনিয়াস একটা আমি কি পাবো স্ট্রেন পাবো, ইয়েস অর নো। সঙ্গে সঙ্গে একটা আমি টাইম 0 সেইখানেতে আমি একটা স্ট্রেন পাবো, ইয়েস অর নো, ইয়েস অর নো। লোড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্রেন পাবো, ইয়েস অর নো। বলে দে রে, বলে দে রে, আরে বল রে, চুপচাপ কেন? হ্যাঁ স্যার। এই বডির উপরে তুই লোড অ্যাপ্লাই করলি সঙ্গে সঙ্গে তুই একটা পাবি না স্ট্রেন, ডিফর্মেশন হবে না সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস। এটা যদি কোনো টাইম লাগবে, লাগবে না। তাহলে সেই স্ট্রেনটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এখানে শুরু হলো এবার আমার, সাপোজ ধর তুই ওই লোডটা দিয়ে ছেড়ে দিয়েছিস, আর তুই ফার্দার কোনো লোড ইউজ করছিস না, টাইম যাচ্ছে স্ট্রেনও বাড়ছে, একটা টাইম এসে কনস্ট্যান্ট একটা টাইম এসে লং টাইম 500 বছর 10 100 মানে তোর 1000 বছর পরে সেটা কনস্ট্যান্ট বাড়বে না। তাহলে তুই যে টাইম যাচ্ছে আস্তে বাড়ছে ক্রিপ স্ট্রেনও বাড়ছে, তুই লোড দিয়েছিস সেই লোডটার জন্য, তুই ফার্দার লোড ইনক্রিজ করিসনি। এই স্ট্রেনটাকে বলা হবে কি যে ম্যাক্সিমাম যেটা পাবো সেটা হচ্ছে বলা হয় আলটিমেট ক্রিপ স্ট্রেন, ম্যাক্সিমাম যেটা পাবো সেটা হচ্ছে আলটিমেট ক্রিপ স্ট্রেন। নাও সাপোজ ধর টি ইজ ইকুয়াল 10 ইয়ার্স, কোন একটা এক্সাম্পল বললাম, টি ইজ ইকুয়াল 10 ইয়ার্স, এটা টাইম দিয়ে টি ইজ ইকুয়াল 10 ইয়ার্স। সেই 10 ইয়ার্সে আমি সাপোজ বললাম যে এইটা আমার ক্রিপ স্ট্রেন, এটা আমার ক্রিপ স্ট্রেন। আর ম্যাক্সিমাম যেটা বললাম সেটা বললাম আলটিমেট ক্রিপ স্ট্রেন। বেশ, এবার কৌস্তব কি করেছে, কৌস্তব একটু আমাদের একটু মানে অন্যরকম ধরনের ছেলে, বাঁকুড়া অন্যান্য ভাষা কৌস্তব, ওর মধ্যে অন্যরকম চলছে। কি চলছে, স্যার আমি এইখানে লোড অ্যাপ্লাই করেছি, এখানে আমি এসে আমার ঘুম ভেঙে গেছে, আমি লোড ডিকে রিলিজ করে দিয়েছি, আমি এই লোড ডিকে আমি করে রিমুভ করে দিয়েছি, তাহলে কি করানো হবে? কৌস্তবের বক্তব্য, কৌস্তব বলছে আমি ওই লোডটা গিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, 10 বছর পর এসে দেখছি এরকম হয়েছে, আমি লোডটাকে তুলে দিয়েছি, ভালো জিনিস, তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা স্ট্রেন রিকভারি হয়ে যাবে, এই স্ট্রেনটাকে বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি। এটা বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি। কার্ভটা এরকম করা ছিল, সঙ্গে সঙ্গে এরকম করে কার্ভটা এরকম হয়ে যাবে। কিরকম এক্সাম্পল বলছি, সবাই জানিস বাড়িতে আটা মাখে সবাই জানিস, মা কাকিমা জেঠিমা সবাই মাখে আটা মাখছে এরকম করে, তোরাও নিশ্চয় মেখেছিস, সবাই দেখেছিস। তোরা কি করবি, একটা ফিঙ্গার এখানে প্রেস করবি, ঢুকিয়ে দিবি আঙুলটা, ঢুকিয়ে দিবি, ঠিক আছে, এই ফিঙ্গারটা এরকম করে ঢুকিয়ে দিবি ভিতরে, দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে ছেড়ে দে, কিছুক্ষণ পর কি হবে বলতো, বল বরে, এই ছেলে মেয়েগুলো পড়াশোনা করবে না, বুঝতে পারছি, কিছু বলে না আমাকে, কিছু হেল্প করে না। তাহলে এই যে ময়দাটা ছিল এখানে, আটাটা ছিল, কিছুটা পরিমাণ এখানে এসে আসবে, এটা পুরো ফিল আপ হয়ে যাবে। যেটা ফিল আপ হলো সেটা বলে ইলাস্টিক স্ট্রেন,
যেটা হলো না সেটা পার্মানেন্ট স্ট্রেন বা প্লাস্টিক স্ট্রেন বা ক্রিপ স্ট্রেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ হ্যাঁ স্যার। বেশ, দেখ শুনি মন দিয়ে। তাহলে কি করা হয়েছে, লোডটা সঙ্গে আমি রিমুভ করে দিয়েছি, যেটা আমি অ্যাপ্লাই করেছি রিমুভ করে সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্টেনিয়াস আমি রিকভারি পেয়ে যাবো। আনলোডিং করেছি সঙ্গে সঙ্গে আমি একটা ইনস্ট্যান্টেনিয়াস আমি রিকভারি পেয়ে যাবো। ওটা বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি। দে এটা চলবে এরকম করে, ক্রিপ রিকভারি এরকম চলবে এরকম চলতে থাকবে। কিছুক্ষণ পরে এসে হবে একটা পার্মানেন্ট। দিস ইজ নোন অ্যাজ রেসিডিউয়াল ক্রিপ স্ট্রেন, যেটা চেঞ্জ হবে না, যেটা পার্মানেন্ট পেয়ে যাবো স্ট্রেন, দিস ইজ নোন অ্যাজ রেসিডিউয়াল ক্রিপ স্ট্রেন। মাথায় ঢুকলো এটা? মাথায় ঢুকলো রে? ইয়েস অর নো? স্যার একটা কথা বলবো? বল। বলছি স্যার, এই যে নর্মালি ক্রিপস্টেনের যে গ্রাফটা উপর দিকে যাচ্ছিল, হুম ওইটা যদি আমি লোডটা আমি ইনস্ট্যান্ট রিমুভ করি তাহলেই আমার গ্রাফটা নিচের দিকে নামছে। হুম কিন্তু আমি যদি লোডটা রিমুভ না করি হুম। তাহলে আমার ওই রিকভার মানে যেটা ওই রেসিডুয়াল নাকি বললাম ওটা হুম। কি হবে? যদি তুই রিকভারি, আমার এটা এই গ্রাফটা এখান পর্যন্ত আসছে, এখান পর্যন্ত এসছে, দিয়ে তুই লোড রিমুভ করে দিস, তাহলে তো এরকম গ্রাফ পেয়েছিস, তুই এরকম গ্রাফ পাবি। যদি লোড যদি রিমুভ না করিস তখন তুই এই গ্রাফটা আসবে কি না, এটা আসবে কি না? লোডটা রিমুভ যদি না করি তাহলে রেসিডুয়াল ক্রিপস্টেনটা কোনটা হবে? রেসিডিউয়াল মানে হচ্ছে রোড রিমুভ করার পরে, রেসিডিউয়াল মানে হচ্ছে রোড রিমুভ করার পরে আমার কতটা স্ট্রেন পার্মানেন্টলি হয়ে গেল, ওটাকে বলা হচ্ছে রেসিডিউয়াল স্ট্রেন। কি বললাম বুঝতে পারলি? একটা টাইমের পর তো স্ট্রেংথটা আপনার আর গেইনও করবে না আর স্ট্রেংথ বাড়বেও না। যখন বাড়বে না তখন ওটা আমার 100% হয়ে গেল, যখন রিকভারি করলো না। কি বললাম, যখন 100% হয়ে গেল, আমরা আপ টু ধর 10 বছর 20 বছর 15 বছর যত বছর হলো লং টাইমের ক্ষেত্রে, তখন আমার যখন জ্ঞান গেন করলো না, নতুন অবস্থায় ফিরে এলো না, আমার রিকভারি হলোই না, তখন আমার পুরোটা রেসিডিউয়াল হয়ে গেল। কি বললাম বুঝতে পারলি? সেটাই বলছি স্যার। বেশ, দেখ তখন পুরোটাই রেসিডুয়াল। অবশ্যই যখন আমার, তবে জেনারেলি কি হয়, জেনারেলি তুই লোড অ্যাপ্লাই কর, লোড রিমুভ করতে সঙ্গে সঙ্গে আমার কিছুটা পাবো, আমি ইনস্ট্যান্টেনিয়াস কিছুটা সঙ্গে সঙ্গে পাবো, ঠিক আছে। এবার এই যে বললাম যে এই কার্ভটা ডিপেন্ড করছে টাইমের উপরে, কতটা আমার কিরকম হচ্ছে। যদি অনেক দিন পরে তুই যদি রিমুভ করে দিস, কার্ভটা এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এরকম হবে। অথচ দেখা গেলো 5 বছর পরে তুই অ্যাপ্লাই করে লোডটা রিমুভ করে দিলি, দেখা গেলো গ্রাফটা এরকম চলে এলো, আরো কাছে চলে এলো। কি বললাম, ডিপেন্ড করছে আমার ইয়ার কত বছর তুই ছাড়া এরকম করছিস। এরপরে ক্রিপ কোফিসিয়েন্ট থিটা, কি ডেফিনেশন? আলটিমেট ক্রিপ স্ট্রেন ডিভাইড বাই ইনস্ট্যান্টেনিয়াস ইলাস্টিক স্ট্রেন। ভালো করে মন দিয়ে শুনবি, আলটিমেট ক্রিপ স্ট্রেন ডিভাইড বাই ইনস্ট্যান্টেনিয়াস ইলাস্টিক স্ট্রেন। আমি ওই জন্য লিখে দিয়েছি এগুলো, এটা ক্রিপ কোফিসিয়েন্ট বোঝার জন্য। ক্রিপ কোফিসিয়েন্ট মিন্স আলটিমেট থিটা ইজ ইকুয়াল টু আলটিমেট ক্রিপ স্ট্রেন ডিভাইড বাই ইনস্ট্যান্টেনিয়াস ইলাস্টিক স্ট্রেন। ক্লজ নাম্বার 6.2.5 উল্টা আইএস কোডে থিটা ভ্যালু দেওয়া আছে। কি জিনিস এগুলো, ফিল করতে পারা জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমি ফিল করিয়ে দেবো। আজকের আগের থেকে তোরা এই জিনিসগুলো বুঝতে পারতিস না, জিনিসগুলো কি অ্যাকচুয়ালি এজ অফ কংক্রিট এট দ্য টাইম অফ লোডিং, কি জিনিস এটা আবার বুঝবি আজকে করতে, ফিল করবি জিনিসগুলো যে কি বলেছে। থিটাটা বলছে 7 ডেজে 2.2, 28 ডেজে বলছে 1.6, আর 1 ইয়ারে বলছে 1.1। এগুলো মিনিং কি অ্যাকচুয়ালি, এগুলো কি মিন করছে তোরা বলতো, কি মিন করছে দেখি, তোদের কনসেপ্ট কি আছে বল, কি মিন করছে বলে। কি ফ্যাক্টর এগুলো? ফ্যাক্টর কিছু না, হলো বল কি জিনিস। ফ্যাক্টরগুলো গুণ করে করে আপনার রিফ্লেক্টরের সাথে দেখ ভালো করে মন দিয়ে, শুনবি। সাপোজ ধর অভিজিৎ আর কৌস্তব ওরা যুক্তি করে একটি কংক্রিটের বিম তৈরি করেছে, কংক্রিটের বিম বা কোনো স্ল্যাব তৈরি করেছে, আমি বিমই বললাম, বিম তৈরি করেছে। অভিজিৎ আর কৌস্তব মিলে, ওরা দুজন মিলে একটা বিম তৈরি করেছে। সেই বিমটাকে কাস্টিং করার পরে মাটির নিচে নামিয়ে রেখেছে। ভালো করে মন দিয়ে শুনবি, মাটির নিচে নামিয়ে রেখেছে। আচ্ছা তোরা বলতো এটার মধ্যে কোনো কিছু কি আমার ডিফরমেশন আসবে? ইয়েস অর নো? কোনো কি ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হবে? ইয়েস অর নো? কোনো কি বেন্ডিং আসবে? মাটির নিচে নামানো থাকলে বেন্ডিং আসবে? বেন্ডিং আসবে না। ভেরি গুড, বেন্ডিং আসবে না, ভেরি গুড। এবার তুই কি করছিস, 7 দিন পরে কাস্টিং করার 7 দিন পরে, মানে তোর ধরে রাখ তুই বিমটা কাস্টিং করেছিস, 7 দিন পরে নিয়ে গেছিস, তুলেছিস, ঠিক আছে, উপরে তুলেছিস। বিমটাকে কাস্টিং করার 7 দিন পরে তুই নিয়ে গেছিস, ক্লিয়ার, নিয়ে গিয়ে উপরে তুলেছিস। আচ্ছা তোরা বল,
উপরে তুই যদি দুটো এরকম করে করিস, এটা কোলাম আর এটা কোলাম, সেই কোলামে দুটো এন্ডে তুই এরকম করে রেখে দিস বিমটাকে, বলতো এই বিমটার মধ্যে ডিউ টু সেলফ ওয়েট বেন্ডিং আসবে? ইয়েস অর নো? হ্যাঁ। আসবে, আসবে, ভেরি গুড, আসবে। তাহলে আমি করলাম কি 7 দিন পরে নিয়ে গেছি তুলেছি, আবার নিয়ে যাবো 28 দিন পরে তুলবো, আর নিয়ে যাবো 1 ইয়ার পরে তুলবো। বেশ বেশ, ভালো করে শুনে মন দিয়ে ফিল কর জিনিসগুলো। ক্রিপ কোফিসিয়েন্ট থিটা মিনস টু, আমি যদি বলি 7 দিনে 2.2 ইজ ইকুয়াল টু আলটিমেট ক্রিপ স্ট্রেন ডিভাইড বাই ইনস্ট্যান্টেনিয়াস ইলাস্টিক স্ট্রেন। তারা বলতো এইটার মধ্যে আর এইটার মধ্যে কোনটা আমার কনস্ট্যান্ট, আলটিমেটটা না ইনস্ট্যান্টেনিয়াসটা? বল কোনটা কনস্ট্যান্ট? আলটিমেটটা এই তুই লোড অ্যাপ্লাই করেছিস একটা বডির উপরে, ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রেনটা সেটা মাত্র মেটেরিয়ালের উপরে কনস্ট্যান্ট, তো এটা তো কনস্ট্যান্ট। তুই ইনস্ট্যান্টেনিয়াস যেটা পাবি স্ট্রেনটা, তুই যে ইনস্ট্যান্টেনিয়াস যেটা পাচ্ছিস স্ট্রেনটা আমার সঙ্গে সঙ্গে পাচ্ছিস, সেটা সেটা আমার তো কনস্ট্যান্ট, ইলাস্টিক স্ট্রেনটা কনস্ট্যান্ট, তো ওটা কি আমার ভ্যারি করে মেটেরিয়ালের উপরে? ভ্যারি করে না, ওটা কনস্ট্যান্ট তো লোডের উপরে। কিন্তু আলটিমেট ক্রিপটা ভ্যারি করে, ওটা ভ্যারি করে কিরকম? এই যে তুই কাস্টিং হওয়ার 7 দিন পর তুই লোড অ্যাপ্লাই করেছিস, ভালো করে শুনি মন দিয়ে, কাস্টিং করার 7 দিন পর তুই লোড অ্যাপ্লাই করেছিস, তাহলে এটা 2.2 ইজ ইকুয়াল টু আলটিমেট ডিভাইড বাই ইনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এইটা এবং এইটা, এইটা এবং এটা গুণ করলে আলটিমেটটা বল বাড়ছে না কমছে? 2.2 করবো, 1.6 করবো আর 1.1 করবো, যদি 2.2 করি তাহলে আলটিমেট বাড়ছে। যদি 28 দিন পরে যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে 1.6, তাহলে আমার কি আলটিমেটটা কমেছে। 1 ইয়ার পরে যদি আমি লোড অ্যাপ্লাই করি, ওটা 1 ইয়ার পরে ছিল এরকম, 1 বছর পরে আমি নিজে লোড অ্যাপ্লাই করেছি, বিমের উপর তুলেছি, কোলামের উপর তুলেছি, তখন কত 1.1, তাহলে 1.1 ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস, এটা কিন্তু আমার অনেক কমে গেছে। তাহলে এজ অফ স্ট্রাকচার যখন বাড়ছে, মানে এজ অফ স্ট্রাকচার মানে কি, লোডিং অ্যাপ্লাই করানো যখন প্রথম ফার্স্ট টাইম লোডিং অ্যাপ্লাই করবো, ফার্স্ট টাইম ইনিশিয়ালি 7 দিন 28 দিন 1 ইয়ার, তার রেসপেক্টে কোড বলে দিয়েছে ভ্যালুগুলো, কত থিটার ভ্যালু। জিনিসটা বুঝলি কি বললাম আমি? তাহলে এজ অফ কংক্রিট এট দ্য টাইম অফ লোডিং, ফার্স্ট টাইম তুই যখন লোডিং অ্যাপ্লাই করছিস ফার্স্ট টাইম, তখন থিটা ভ্যালু কত? এগুলো মনে রাখবি, 2.2 পরীক্ষাতে জিজ্ঞাসা করে, 2.2, 1.6, 1.1। চল নোট কি লেখা আছে দেখ, হায়ার ভ্যালু অফ থিটা রিপ্রেজেন্ট হায়ার ক্রিপ স্ট্রেন, বললাম না আমি কিছু তো বললাম যে হায়ার ভ্যালু অফ থিটা মিনস রিপ্রেজেন্ট কি করে, হায়ার ক্রিপ স্ট্রেন। আলটিমেট ক্রিপ স্ট্রেন ইজ মোর ইফ লোড ইজ অ্যাপ্লাইড এট দ্য আর্লি এজ। প্রথমেই তুই যদি স্ট্রেন আমার গেনই করলো না, আমার কংক্রিট আমার স্টেবল হলোই নাই, জাম হলোই নাই ঠিকঠাক করে, মানে স্ট্রেন গেন করলো না 100%, তখন তুই লোড অ্যাপ্লাই করে দিচ্ছিস, তাহলে ক্রিপটা বেশি পাবো না কম পাবো রে? ক্রিপ বেশি পাবো না কম পাবো রে? অবশ্যই ক্রিপ বেশি পাবো। তার জন্যই বলে ফ্রেম স্ট্রাকচার যখন হবে অ্যাটলিস্ট 1 মাস স্ট্রাকচারটাকে ফেলে রাখো, তারপর তুমি ওর উপরে দেওয়াল ফেওয়াল সব কিছু করো, সঙ্গে সঙ্গে তুমি করো না। দ্যাটস ওয়াই আগে ফ্রেম স্ট্রাকচার করার নিয়ম, তারপর তুমি ওর উপরে অ্যাপ্লাই দেওয়াল করো, কিন্তু আমরা কিন্তু কেউ ফলো করি না জিনিসগুলো, বুঝলি? ওই কারণে কি ফ্যাটা স্যার ফ্রেমটা করে নেয়, এক্স্যাক্টলি, তারপর ফেলে রাখে, অনেক অনেক বছর ফেলে রাখে, 1 বছর ফেলে রাখে, কেউ 6 মাস ফেলে রাখে, কেন? তারা ওই স্ট্রাকচারটাকে স্টেবল করে দেয়, কংক্রিট ভালো করে মানে স্ট্রেন গেইন করা যায়, তারপর লোড অ্যাপ্লাই করে, তাহলে পার্মানেন্ট ডিফারেন্স অনেক কম থাকে। কি বলা জিনিস, এগুলো কারণ, এগুলো সব কারণ, এগুলো ফিল করতে পারে সব, এগুলো সব ফিল করতে পারে জিনিসগুলো। আরসিসি এরকম করে পড়তে হয়, আরসিসি এরকম করে পড়তে হয়, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোকে আমি দিয়ে বোঝাবো, দেখবি মনে শুনে পরে। আর কিছুই না, এবার 10টা কোশ্চেন সেটা করে তোরা বলে দে, আমি কিছু বলবো না, তোরা বলবি, আমি চুপচাপ শুনবো। একের কোশ্চেন অ্যান্সার, একের কোশ্চেন অ্যান্সার অপশন এ +-15। সবাই বলবি, একজন বললে হবে না, বেশ 2-1টা বলবি। হেটেরোজেনিয়াস, হোমোজেনিয়াস নয় কিন্তু। 3-এরটা সেম 20। মডারেট নট মাইল্ড, মাইল্ড শুরু হচ্ছে M20 থেকে, M20, স্যার M25। দেন M25, দেন M30, দেন M35, দেন M40, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার, মনে রাখবে এগুলো, ঠিক আছে? তাহলে বলে যে মডারেট, তাহলে কত হবে? M25 হবে। অ্যান্সার কত? ডি। বেশ, 4টা বল, ঠিকঠাক করে বলবি, এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এগুলো।
বলে ফেল কি হবে অ্যান্সার, সব পড়েছি। রিডিউস হবে 30 30 না 40? 40 থেকে রিডিউস হবে। 40 ইউজ হবে, অবশ্যই কমে যাবে, বি একটা অ্যান্সার, তাই তো? পাঁচেরটা বল, পাঁচেরটা বল। 35 What is the minimum nominal cover in the provided for enforced concrete member exposed in severe weather condition? Severe প্রথমে ছিল 20, তারপরে হলো 30, প্রথমে 20, তারপরে 30, তারপর 35 না কত ছিল বল রে? না 35 ছিল প্রথমে, এটা 30 ছিল, বলে দে কত ছিল বল ভ্যালুগুলো। 20, তারপরে ভুলে গেলি তোরা, আমি ভুলে গেলাম, দাঁড়া। 25 ছিল, 20, 25, 30, 35. 30, 35 আর 45, তাই তো? হ্যাঁ কি ছিল? 40 ছিল এরকম তো, দাঁড়া দেখুন, আমিও ভুলে গেলাম, দাঁড়া। হ্যাঁ স্যার এরকম হয়। স্যার চারেরটা স্যার রিডিউস হবে না স্যার, রিডিউস কমে যাবে, এই সরি কমবে কেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, স্যার প্লাস 40 আছে স্যার, হ্যাঁ ওটা হ্যাঁ স্যার হ্যাঁ ইনক্রিজ ঠিক দাঁড়া দাঁড়া, বলে দিচ্ছি। এটা কত? 20, 30 and 45, 50 and 75, 20, 30, 45, 50 and 75, মনে রাখবে। স্যার চারেরটা স্যার দেখুন। দেখছি এটা তোর, আমার যদি আমার 10 mm যদি এগ্রিগেট হয়, 10 mm যদি এগ্রিগেট হয়, তাহলে আমার সিমেন্ট বেশি লাগবে, দ্যাটস ওয়াই ইনক্রিজ হবে না, রিডিউস কেন হবে? 40 স্যার ইনক্রিজ হবে। ইনক্রিজ হবে, ভেরি গুড। এটা কত হচ্ছে? 20, 30, এটা হচ্ছে কি বলেছে সিভিয়ার, 20, 30, 45, তার অ্যান্সার 45 হবে। বেশ, আচ্ছা ছয়টা বল, ঠিকঠাক করে বলবি। 300, 300, 320, 340, 60, 300, 300, 320, 340, 60, বল কি বলেছে? 340 340, ভেরি সিভিয়ার 340, 340, 320, 340 সিভিয়ারে 340 ঠিক আছে, 340, 300, 300, 320, 340, 360, ঠিক আছে। সাতেরটা বল, পারফেক্টলি আনসার, ডিউরেবিলিটি। কি বলেছে? দ্য প্রপার্টি অফ কংক্রিট দ্যাট পারফর্ম স্যাটিসফ্যাক্টরি আন্ডার কি অ্যাপ্লাইড ওয়ার্কিং কন্ডিশন ডিউরিং ইট সার্ভিস লাইফ, পুরো সার্ভিস লাইফে সমস্তম ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, কি ওটা? ডিউরেবিলিটি হবে। দেন আরেকটা বল। পার্ট 2 স্যার এক্স্যাক্টলি, ইম্পোজ লোড, পার্ট 2 ইম্পোজ লোড, পার্ট 2। নয়টা বল, M15 আর M20 M10 আর M20 M10 M20 B এটা বলেছিস? এটা পড়ে রে, free water M20 তাহলে M25 and M50. M30 not 40, M30 মিনিমাম। দেন এটা বল, 10টা বল। মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইজ ইউজড ইন M20 স্যার মিনিমাম গ্রেড, RCC এক্স্যাক্টলি আরসিসির জন্য M10. গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ রেইনফোর্স M20 B1টা। স্যার চারেরটা একটু বলে দিন বুঝতে পারি। চারের কোশ্চেনে কি বলেছে? যদি আমার 20 mm এগ্রিগেট থেকে যদি আমার 10 mm যদি এগ্রিগেট হয়, তাহলে সিমেন্ট কংক্রিট বেশি লাগবে না কম লাগবে? বল রে। বেশি লাগে। দ্যাটস ওয়াই ইনক্রিজ, ডিক্রিজ নয়, কিন্তু ইনক্রিজ করতে বলছে না, 40 কেজি পার সেমি কিলোমিটার, বুঝতে পারলি না? বুঝতে পারলি না এখনো? কি বলবো এটা, কি বুঝতে পারছিস না? বেশ, তাহলে এই আমাদের আজকের ক্লাস, কমপ্লিট। বল এবার তোরা ফিডব্যাক দাও আমাদের ক্লাসে। বল কি ব্যাপার? স্যার আরসিসি তো ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আছে। একবার 5টা ক্লাস থেকে পুরো একবার ম্যাক্সিমাম কোশ্চেন। 5টা ক্লাস থেকে পুরো একবার ম্যাক্সিমাম কোশ্চেন। 5টা ক্লাস থেকে পুরো একবার ম্যাক্সিমাম কোশ্চেন। 5টা ক্লাস থেকে পুরো একবার ম্যাক্সিমাম কোশ্চেন।
কালকে ক্লাসে আমরা পড়বো মডুলাস ইলাস্টিসিটি পড়বো, আরো কিছু বেশি ডাটা পড়বো যেগুলো কোডের প্রভিশন থাকে, আমরা পড়বো সমস্ত রকম কিছু। আমি তো তোকে বললাম বাদ দেবো না কিছু, এক্সাম ওরিয়েন্টেড সমস্যার কথা তোকে দেবো আমি। তোরা শুধু করবি কি একটা জিনিস, তোরা সময় সময় দক্ষিণা দিয়ে যাবি, আর ওই ক্লাস থেকে হুট করে রিমুভ হয়ে যাওয়া করিস না, আমি কিন্তু রিমুভ করে দেবো। রেগুলার ঠিকঠাক করে যদি ক্লাস না করেছিস তাহলে কিন্তু আমি রিমুভ করে দেবো ক্লাসের মধ্যে, আমার দরকার নেই বেশি ছেলে।